গল্প গোধূলির শেষ বিকেলে তুমি আমি। লেখনীতে রাইহা জুবায়ের রিপ্তি। দ্বিতীয় পর্ব। হাসপাতালের বেডে মুখে অক্সিজেনের মাস্ক লাগানো রজনী অবচেতন হয়ে পড়ে আছে। ডক্টররা সাধ্যমতো চেষ্টা করছে রজনীর জ্ঞান ফেরানোর। হাতের শিরা কেটে যাওয়ায় রক্ত এখনো বের হচ্ছে। রজনীর এমন ক্রিটিক্যাল অবস্থা দেখে ডক্টর শাফিনের কপালে ভাঁজ পড়ল। এমন কেয়ারলেস ফ্যামিলি আদৌ হয়? বারবার বলে দিয়েছিল মেয়েটাকে চোখে চোখে রাখতে, আর মেডিসিনটা টাইম টু টাইম খাচ্ছে কি না সেটা দেখতে। কিন্তু না, পরিবারের সামান্য গাফিলতির কারণে মেয়েটার প্রাণ যেতে বসেছে। শাফিন তার সিনিয়র ডক্টর উমর রওনাকের দিকে তাকিয়ে বলল, স্যার, আই থিঙ্ক মেয়েটার রোগটা আরও তীব্রভাবে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরেছে তাকে। তা না হলে নিজেকে কেউ এভাবে গভীরভাবে আঘাত করে? উমর তাকালো রজনীর ফ্যাকাশে মুখের দিকে। মেয়েটাকে কেমন মৃত লাগছে। অক্সিজেন মাস্কের সাহায্যে নিঃশ্বাস টানছে। প্রায় 1.5 বছর হতে চলল সে এই মেয়েটাকে চিনেছে। কয়েকদিন পর পরই রজনীকে এই হসপিটালে আসতে হয়। কখনো মায়ের সাথে বা ছোট বোনের সাথে, বেশিরভাগ সময় ছোট বোন রুয়াতের সাথে দেখতে পাওয়া যায় তাকে। মেয়েটার বয়সী বা কত? 26-27। যার গোটা লাইফটা এখনো পড়ে আছে। অথচ মেয়েটাকে ভুগতে হচ্ছে এক চরম মানসিক রোগে। এই মেয়েটা সিজোফ্রেনিয়া রোগে আক্রান্ত। এই হসপিটালের সাইক্রিয়াট্রিস্ট ডক্টর মাহবুবের পেশেন্ট রজনী। দীর্ঘ 1.5 বছরেরও বেশি সময় ধরে ডক্টর মাহবুব রজনীকে চিকিৎসা দিচ্ছেন। সিজোফ্রেনিয়া একটি জটিল মানসিক রোগ। এই রোগকে অনেক সময় মানসিক রোগের ক্যান্সার হিসেবেও উল্লেখ করা হয়। সিজোফ্রেনিয়ার চিকিৎসা বেশিরভাগ ক্ষেত্রেই দীর্ঘমেয়াদী। আক্রান্ত হওয়ার পর থেকে সারা জীবন রোগীদের ওষুধ খেতে হয়। সিজোফ্রেনিয়া রোগীর একমাত্র চিকিৎসা হচ্ছে ওষুধ সেবন। রজনীও এই 1.5 বছর ধরে ডক্টর মাহবুবের থেকে কিউপেক্স 200 নাম ঔষধ সেবন করছে। এই ঔষধ একদিন খেতে মিস দিলেই রজনী কন্ট্রোলের বাহিরে চলে যায়। নিজেকে সামলাতে পারে না। এই রোগে আক্রান্ত ব্যক্তিরা বারবার নিজেকে ব্যর্থ ভাবতে থাকে। নিজের প্রতি বিতৃষ্ণা জন্মায়। নিজেকে শেষ করে দেওয়ার প্রয়াস জাগে মনে। ফলস্বরূপ আত্মহত্যা নামক জঘন্য কাজটাও করে বসে অনায়াসে। ডক্টর উমর মুখের মাস্কটা খুলে আইসিইউ থেকে বের হলো। আইসিইউ এর বাহিরেই বিধ্বস্ত হয়ে অপেক্ষায় আছে 4জন মানুষ। উৎসুক দৃষ্টি নিয়ে তাকিয়েছিল এতক্ষণ আইসিইউ এর দরজার দিকে। রুয়াতের অবস্থা শোচনীয়। কিছুটা দূরেই রুয়াতের বাবা রুয়াতের মাথা হাত রেখে মেয়েকে শান্ত করার চেষ্টা চালাচ্ছে। ডক্টর উমরকে বের হতে দেখেই সাফায়াত এগিয়ে গেল। শান্ত কণ্ঠে জিজ্ঞেস করল, রজনী কেমন আছে ডক্টর? অপরিচিত এক মুখ ডক্টর উমরের সামনে। সাফায়াতকে ঠিক চিনল না। আপনি কে পেশেন্টের? তার ছোট বোনের হাজবেন্ড। উমর তাকালো বিধ্বংস্ত রুয়াতের দিকে। রুয়াত এলোমেলো পায়ে হন্তদন্ত হয়ে হেঁটে আসছে তার দিকেই। সাদমানের রাগ লাগছে ডক্টরের উপর। রজনী কেমন আছে সেটা না বলে এই লোকটা এটা ওটা জিজ্ঞেস করছে। রুয়াত উৎকণ্ঠা হয়ে জিজ্ঞেস করল, উমর ভাই, আপা কেমন আছে? উমর শান্ত চোখে তাকালো রুয়াতের দিকে। তোমাকে ডক্টর মাহবুব কি বলেছিল রুয়াত? বলেনি তোমার বোন যেন একদিনও ঔষধ খাওয়া মিস না দেয়? খেয়াল রাখুনি কেন বোনের দিকে? রুয়াতের ধীর মনে আছে ডক্টর মাহবুবের বলা কথাগুলো। সে তো শ্বশুর বাড়ি ছিল। ও বাড়ি যাওয়ার আগে মাকে পই পই করে বলে গেছে তার আপা ঔষধ যেন খায় সেটা নিয়মিত দেখতে। তার মা কি এই সামান্য কাজটাও করতে পারল না? নাকি ইচ্ছে করেই খোঁজ নেয় না বোনের? সেই বছর কয়েক আগের করা অন্যায়টা কি এখনো মনে পুষে রেখেছে তার মা? সেজন্য বোনের প্রতি এত অনীহা তার মায়ের। ভাই, আমি তো শ্বশুর বাড়ি ছিলাম। আম্মাকে বলে গিয়েছিলাম, কিন্তু আম্মা যে খোঁজ নিবে না ঔষধ খাচ্ছে কি খাচ্ছে না সেটার আমি বুঝতে পারিনি। এখন আপা কেমন আছে বলেন না উমর ভাই? উমর তপ্ত শ্বাস ফেলল। কথায় আছে না, মানুষ একটা অন্যায় করলে তার ভার বয়ে বেড়ায় মৃত্যুর আগ অবধি। রজনীরও হয়েছে সেই দশা। বেচারি একটা ভুলের মাসুল দিচ্ছে নিজের জীবন দিয়ে। ভালো নেই তোমার বোন? জ্ঞান ফিরছে না। হাতের শিরাটা বেশ ভালোভাবেই কেটেছে। রুয়াতের বুক ধক করে উঠল। দুকদম পিছিয়ে ভারসাম্যহীন হয়ে পড়ে যেতে নিলে সাফায়াত আগলে নেয়। রুয়াতের কানে এখনো বাজছে উমরের বলা কথাটা, তার বোন ভালো নেই। জ্ঞান ফিরছে না মানে কি? তার আবার কি জ্ঞান ফিরবে না? সাদমান কিছুই বুঝতে পারছে না।
রজনী কিসের ঔষধ খায়, আর কিসের জন্যই বা খায়? রুয়াতের বাবা দূর থেকে উমরের কথাগুলো শুনল। কাছে আসার সাহস পাচ্ছে না। উমর নিজেই এগিয়ে গেল তার দিকে। কবির শিকদারের মাথা নত। কথা বলার ভাষা তার নেই। উমর নিজেই বলল, মাথা নত করে রেখেছেন কেন মিস্টার শিকদার? মেয়ের থেকে মেয়ের অন্যায়টা আপনার চোখে বড় হয়ে দাঁড়ালো। এখন মেয়েটা যে মরতে বসেছে খুশি আপনি? কবির শিকদার তড়িৎ গতিতে মাথা তুলে তাকালো। কোনো বাবা চায় তার আগে তার সন্তানের মৃত্যু? কবির শিকদার এর নীরবতা দেখে বেজায় রাগ হলো উমরের। একটা মানুষের হৃদয় এতটাও পাথরের ন্যায় হতে পারে এনাকে না দেখলে উমর জানতেই পারত না। কবির শিকদারের কাছে আগে তার সম্মানটাই বড়, তারপর বাদবাকি সব। উমর চলে আসলো সেখান থেকে। রুয়াত হাঁটু গেড়ে বসে এবার ডুকরে কেঁদে উঠল। রুয়াতের কান্না মাখা মুখটা দেখে সাফায়াতের বুকের বা পাশে কেমন ব্যথা অনুভব হলো। রুয়াতের বাহু ধরতেই রুয়াত জড়িয়ে ধরল সাফায়াতকে। সাফায়াতের বুকে মুখ গুজে কান্নারত গলায় বলল, স্যার আমার আপা ঠিক হয়ে যাবে তো? আল্লাহ কেন আমার আপার জীবনে এত দুঃখ দিল স্যার? আমার আপার সুন্দর জীবনটাকে নরক বানিয়ে দিল নৌফিল নামক অমানুষটা। আমি ঘৃণা করি এই লোকটাকে ভীষণ। পৃথিবীর সবচাইতে জঘন্য এই লোকটা। রুয়াত প্রচণ্ড আকারের বন পাগল। বোনকে মারাত্মক ভালোবাসে। বাবা মাকেও এতটা ভালোবাসে না মনে হয়। বিয়ের আগে কবির শিকদার রুয়াতের ব্যাপারে সব বলে রেখেছিলেন। রুয়াত পৃথিবীতে কাউকে নিজের সবটা দিয়ে ভালোবাসলে সেই ব্যক্তিটি রজনী। তারও যথেষ্ট কারণ আছে। সাদমান রুয়াতের কথাগুলো শুনে মনে বারবার একটা নামই আওড়াচ্ছে। সেটা হলে নৌফিল। কে এই নৌফিল? কি সম্পর্ক নৌফিলের সাথে রজনীর? রজনীর জীবনটা নষ্ট করার পেছনে নৌফিল কিভাবে জড়িত? কত প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। সাদমান সাফায়াতের কাঁধে হাত দিয়ে বলে, ব্রো। সাফায়াত শেষ করতে দিল না। রুয়াতকে আগে সামলে নেই পরে কথা বলছি তোর সাথে। সাফায়াত বুঝে গিয়েছে ভাইয়ের ডাকের মানে। তার কানে একবার যেটা পৌঁছে যায় সেটা না শোনা অব্দি স্থির থাকতে পারে না। সাফায়াত আলতো করে রুয়াতের মুখখানায় নিজের হাত রাখে। মেয়েটাকে শান্ত করবে কি বলে। তবুও একটু বৃথা চেষ্টা করে বলল, কাঁদলে কি বোন ঠিক হয়ে যাবে? চোখের জল মুছুন। আপনার বাবার দিকে খেয়াল করেছেন মানুষটা কেমন দূরে মাথা নত করে বসে আছে? তাকে কে সামলাবে? রুয়াত তাকালো বাবার পানে। বসা থেকে উঠে দাঁড়িয়ে বাবার কাছে ছুটে গেল। বাবার হাঁটু জড়িয়ে ধরে বলল, ও বাবা বাবা খুশি হয়েছ তুমি? আপা একটু খানি তোমার সাথে কথা বলার জন্য ছটফট করতো আর তুমি আপার মুখটা অবধি দেখতে চাইতে না। কি এমন অন্যায় করেছিল? ভুল মানুষকে না হয় ভালোবেসে ঘর ছেড়ে পালিয়েই গিয়েছিল, সেজন্য তুমি এমন নির্দয়তা দেখাবে? তুমি বাবা হয়ে সন্তানের কষ্টটা বুঝতে পারোনি আমি যতটা পেরেছি বোন হয়ে। বাবা মারা নাকি সন্তানরা হাজার অন্যায় করলেও মুখ ফিরিয়ে বেশিক্ষণ থাকতে পারে না, অথচ তোমরা আমার আপুর থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলে। আমি দেখেছি আমার বোনকে রাতের আধারে গলা কাটা মুরগির মতো ছটফট করতে। দেখেছি তার শ্বাসরুদ্ধকর কান্না। পাগলের ন্যায় আমাকে জড়িয়ে ধরে কেঁদেছে তোমাদের করা ব্যবহারের জন্য। এখন খুশি? কবির শিকদার নিস্তব্ধ। সেই সাথে সাদমানও। সাফায়াত বুঝতে পারল না সে কি ভুল করল কবির শিকদার এর কথা রুয়াতের সামনে তুলে। কবির শিকদার বসা থেকে উঠে চলে গেল বাহিরে। তার পক্ষে আর সেখানটায় থাকা সম্ভব হচ্ছিল না। বড় আদরের মেয়ে ছিল রজনী। প্রথম সন্তান, সমস্ত অনুভূতি ভালোবাসা তাকেই তো ঘিরে ছিলে তাদের। কি দেয়নি সে এই মেয়েকে? কোনো কিছু মুখ থেকে বের হবার সাথে সাথে সেটা এনে হাজির করেছে। অথচ 1 বছরের পরিচিত এক ছেলের ভালোবাসার মায় পড়ে তাদের ভালোবাসাকে ভুলে বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছিল 4 বছর আগে। লোকজনের কত অপমানজনক কথা শুনেছে তার কোনো ধারণা আছে? সাফায়াত রুয়াতকে টেনে বেঞ্চে বসালো। সাদমান আইসিইউ এর দিকে এক ধ্যানে তাকিয়ে আছে। ঘণ্টা খানেক পর ডক্টর শাফিন বের হতেই সাদমান অস্থির পায়ে এগিয়ে গেল। অশান্ত কণ্ঠে জিজ্ঞেস করল, মিস সিনিয়র এখন কেমন আছে? শাফিন মুখ থেকে মাস্কটা খুলে বলে, জ্ঞান ফিরেনি। আশা রাখছি 8 ঘন্টার মধ্যে জ্ঞান ফিরবে। দেখা করা যাবে। কেবিনে শিফট করা হবে কিছুক্ষণ পর। তারপর দেখা করতে পারবেন। রজনীকে কেবিনে শিফট করা হলো। হাতে ক্যানুলা, মুখে অক্সিজেন মাস্ক।
কেবিনের স্বচ্ছ কাচের দরজা দিয়ে তাকিয়ে দেখছে সাদমান। পাশেই সাফায়াত দাঁড়ানো। কেবিনের ভেতরে আছে রুয়াত। রজনীর হাত চেপে বসে আছে। কবির শিকদারকে আর দেখা যায়নি আশেপাশে। সাদমান রজনীর দিকে দৃষ্টিপাত রেখেই বলল, নৌফিলটা ক্যাব্রো। আর উনি কিসেরই বা ঔষধ খান? উনার কি হয়েছে? সাফায়াত প্রলম্বিত তপ্ত শ্বাস ফেলল। নৌফিল রজনীর এক্স হাজবেন্ড। 4 বছর আগে রজনী নৌফিলের হাত ধরে বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছিল। কারণ আঙ্কেল নৌফিলকে পছন্দ করত না। আঙ্কেল রজনীর বিয়ে রজনীর মামার ছেলের সাথে ঠিক করেছিল। রজনী অনেক বুঝিয়েছিল যাতে নৌফিলের সাথে তার বিয়েটা দেয়। কিন্তু আঙ্কেল রাজি হয়নি। অজ্ঞত রজনী বাড়ি ছেড়ে চলে যায়। নৌফিল ব্যাংকে জব করত। বেশ ভালোই মাইনে পেত। নৌফিল, রজনী দুজন দুজনকে ভালোবাসত। কিন্তু বিয়ের 2 বছর হতে না হতেই নৌফিলের ভালোবাসা কমে যায়। রজনীকে ডিভোর্স দেয়। কেন ডিভোর্স হয় সেটা ঠিক জানি না, তবে গুরুতর কিছু একটা হয়েছিল তাদের মধ্যে। নৌফিল দ্বিতীয় বিয়ে করে। সাদমানের দৃষ্টি এখনো রজনীর দিকেই। এই মেয়েটার বিয়ে হয়েছিল আবার ডিভোর্সও হয়ে গেছে। ভালোবেসেই তো বিয়ে করেছিল দুজন দুজনকে, তাহলে নৌফিল ছেড়ে দিল কেন? ডিভোর্সটা কেন হলো ব্রো? সেটা জানি না। তবে রজনী প্রচুর ভালোবাসত নৌফিলকে। নৌফিলের দেওয়া ডিভোর্সটা সে মানতে পারেনি। প্রথম ভালোবাসা তো ভোলা অসম্ভব। ডিভোর্সের পর রজনী বাপের বাড়ি চলে আসে। আঙ্কেল আন্টি মুখ ফিরিয়ে নিয়েছিল। মুখ ফিরিয়ে নিতে পারেনি কেবল রুয়াত। সে ছোট থেকেই বোনের আশ্রয়ে বড় হয়েছে। আঙ্কেল আন্টি দুজনেই জব করায় রুয়াতের দেখভাল রজনী নিজেই করেছে। আপদ বিপদে বাবা মায়ের চেয়েও বেশি কাছে পেয়েছে বোনকে। আঙ্কেলরা রজনীকে তাড়িয়েও দেননি। তবে আঙ্কেল রজনীর সাথে একেবারেই কথা বলতো না। আন্টিও তেমন কথা বলতো না, তবে রজনী অসুস্থ হবার পর থেকে মেয়ের সাথে কথা বলেন। অসুস্থ মানে? কি হয়েছে মিস সিনিয়র এর? রজনী সিজোফ্রেনিয়া রোগে আক্রান্ত। কথাটা ঝংকারের ন্যায় কানে বাজল সাদমানের। সে বেশ ভালো করেই জানে এই রোগের ব্যাখ্যা। অবিশ্বাসের সাথে বলল, মিস সিনিয়র সিজোফ্রেনিয়া রোগে আক্রান্ত? কিভাবে? এটার আসল কারণটা আমিও জানি না, তবে একটু জেনেছিলাম, অতিরিক্ত ডিপ্রেশন, ব্যর্থতা, আবেগগুলি অপ্রতিরোধ এবং নিয়ন্ত্রণহীন হয়ে পড়া। চরম মানসিক দুর্দশা এবং সেই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় খুঁজে না পাওয়ার জন্য প্রতি মুহূর্তে গুমরে গুমরে থাকত রজনী। সেই থেকেই এই রোগ বাসা বেঁধেছে দেহে। এই রোগ থেকে সম্পূর্ণভাবে সুস্থ হবার কোনো উপায় নেই। না। যতদিন বেঁচে রবে ততদিন ঔষধ খেয়েই বেঁচে থাকতে হবে। আর খাওয়া বাদ দিলেই এমন ভয়াবহ অবস্থা করে ফেলে নিজের। সাদমানের নিজেকে কেমন শূন্য শূন্য লাগতে শুরু করলো। মেয়েটাকে বাকিটা জীবন বেঁচে থাকতে হবে এক পাতা ঔষধের উপর। কি ভয়াবহ রোগের বাসা বাঁধিয়েছে এই মেয়ে। ভুল মানুষকে ভালোবাসার দায় এখন এভাবেই দিতে হবে। অন্যভাবেও তো দেওয়া যেত। আচ্ছা, এই মেয়েটাকে যদি সাদমান নিজের সবটুকু দিয়ে ভালোবেসে আগলে রাখতে চায়, মেয়েটা কি তাকে ফিরিয়ে দিবে? রজনীর রঙহীন জীবনটাকে রঙে ভরিয়ে দিতে চাইলে রজনী দিবে সম্মতি। সাদমান না হয় সবটা উজাড় করে ভালোবাসবে, বিনিময়ে না হয় রজনী সারা জীবন তার পাশে থাকুক। মেয়েটার এমন অবস্থা দেখে সাদমানের বুকটা যে দুমড়ে মুচড়ে উঠছে। কাউকে বললে সে এই কথা বিশ্বাস করবে? পুরো রাতটা রুয়াত, সাফায়াত, সাদমান হসপিটালে কাটিয়ে দিয়েছে। ভোরের আলো ফুটতেই রজনী চোখ পিটি পিটি করে তাকায়। নিজের রুম ছেড়ে অচেনা রুমের দেওয়াল দেখে ডানে বামে তাকায়। সে হসপিটালে। মুখের অক্সিজেন মাস্ক ডান হাত দিয়ে খুলে লম্বা শ্বাস টেনে পায়ের দিকটায় তাকাতেই দেখে রুয়াত তার পায়ের কাছে বেডে মাথা দিয়ে শুয়ে আছে। রাতটা তাহলে তার পাশেই ছিল মেয়েটা। রজনী দরজার পানে তাকালো যদি পরিবারের কারো দেখা মেলে সেজন্য। কিন্তু না, দরজা চাপানো। স্বচ্ছ কাচের দরজা দিয়ে কারো ছায়াটাও অবধি দেখা যাচ্ছে না। রজনীর তেষ্টা পেল। বেডের পাশে পানির জগ খালি দেখে আস্তে করে রুয়াতকে ডাকে। রুয়াত। রুয়াত নড়েচড়ে উঠে। রজনী আবার ডাকতেই রুয়াত চোখ মেলে তাকায়। বনের জ্ঞান ফিরেছে। রুয়াত চোখ কচলে নিল। না, সত্যি বনের জ্ঞান ফিরেছে। রজনীর দিকে এগিয়ে এসে বলে, কিছু লাগবে আপা? এনে দিব কিছু? রজনী উপর নিচ মাথা ঝাঁকায়। একটু পানি এনে দিবি? বড্ড তেষ্টা পেয়েছে। রুয়াত সাইডে থাকা জগটা খালি দেখে জগটা নিয়ে কেবিন থেকে বেরিয়ে আসলো।
চোখ আটকে গেল কেবিন থেকে কিছুটা দূরে বেঞ্চে সাদমানকে ঘুমন্ত অবস্থায় দেখে। রুয়াত ডেকে উঠল সাদমানকে। ভাইয়া শুনছেন? সাদমান চোখ মেলে তাকালো। রুয়াতকে সামনে দেখে বিচলিত কণ্ঠে বলল, মিস সিনিয়র ঠিক আছে রুয়াত। রুয়াত ইশারায় আশ্বস্ত করে। সাদমানের বিচলিত মন শান্ত হয়। জ্ঞান ফিরেছে আপুর। আপনি গিয়ে একটু বসবেন, আমি পানি আনতে যাব। আপুর পানি তেষ্টা পেয়েছে। সাদমান ডানে মাথা নাড়ালো। আচ্ছা যাও, আমি মিস সিনিয়রের কাছে আছি। রুয়াত চলে গেল। সাদমান এলোমেলো পায়ে রজনীর কেবিনের দিকে হাঁটা লাগালো। দরজা ঠেলে ভেতরে ঢুকতেই চোখ গেল বেডে চোখ বন্ধ করে শুয়ে থাকার রজনীর উপর। সবাইকে নাস্তানাবুদ করে মেয়েটা কি শান্তিতে চোখ বন্ধ করে আছে। সাদমান দরজাটা হালকা চাপিয়ে দিয়ে রজনীর বেডের পাশে রাখা টুলে বসল। কিছুক্ষণ বসে থেকেও রজনীকে চোখ মেলতে না দেখে সাদমান আকুতি ভরা কণ্ঠে বলে উঠল, চোখ মেলে তাকাবেন একটু মিস সিনিয়র। হঠাৎ পুরুষালী কণ্ঠ শুনে চোখ মেলে তাকালো রজনী। সাদমান বসে আছে। পলকহীন দৃষ্টি তার দিকেই নিবন্ধ। সে টেরই পায়নি সাদমান কেবিনে এসেছে। সাদমানের বক্ষপটে মধ্যরাত থেকে বইতে থাকা অশান্ত ঝড় মুহূর্তে শান্ত হয়ে গেল। সাদমান মুখে হাসি ফুটালো। এই হাসিতে নেই কোনো প্রাণ। ভীষণ ভয় পাইয়ে দিয়েছিলেন রাতে মিস সিনিয়র আমাদের সবাইকে। এমনটা কেউ করে? প্রত্যুত্তরে রজনী হাসল। এখন শরীর মন অসুস্থ না থাকলে শব্দ করে হাসত। ভয় কেন পাবেন আপনি? মৃত্যুটা নিশ্চিত হয়ে গেলে দুনিয়া থেকে কমে যেত এক পাপিষ্ঠর হায়াত। সাদমন রেগে উঠল। মেয়েটা নিজেকে পাপিষ্ঠ কেন বলছে? সে কি পাপ করেছে যে নিজেকে পাপিষ্ঠ বলবে? সাদমান গলায় কাঠিন্য ভাব এনে বলল, নিজেকে পাপিষ্ঠ কেন ভাবছে? খুব কি আহামরি বড় পাপ করে ফেলেছেন? হুমুম পৃথিবীর সবচেয়ে বড় পাপ কাজটা আমি করেছি আমার বাবা মাকে কষ্ট দিয়ে। বাবা মাকে কষ্ট দেওয়া ব্যক্তি পৃথিবীর সবচেয়ে জঘন্য পাপী। বুঝলেন? যে পাপ করার পর অনুতপ্ত হয় সে কি করে পাপী থাকে মিস সিনিয়র? ভালোবাসা তো ভুল নয় মিস সিনিয়র। ভুলটা হচ্ছে ভুল মানুষকে ভালোবাসা। আপনি ভুল মানুষকে ভালোবেসে ঠকে গেছেন। রজনী হাসল। অমায়িক সেই হাসি। সব জানা শেষ তাহলে? পুরোপুরি জানার সুযোগ হয়নি এখনো। বেশি জানতে আসবেন না সাদমান। তাহলে জলে পুড়ে ছারখার হয়ে যাবেন আগ্নেয়গিরি লাভার তাপে। এখনই ভয় দেখাচ্ছেন। না, সতর্ক করলাম। কারণ এই পৃথিবীতে ভালোবাসা এক আপদমস্তক ভণ্ডামি প্রতারণা ছাড়া আর কিছুই না। সবার ভালোবাসা এক পাল্লায় মাপাটা কি ঠিক মিস সিনিয়র? জানি ঠিক না। কিন্তু না মেপেও পারলাম না। ভালোবাসা হচ্ছে একটা লটারি যা সবার ভাগ্যে থাকে না। এই লটারির বিজয়ী হতে হলে ভাগ্য লাগে, যা খুব কম মানুষেরই হয়ে থাকে। এই ভালোবাসা নিয়ে বিজ্ঞানীরা গবেষণা করে কি জেনেছিলেন জানেন? কি? পৃথিবীর ৮০% মানুষই ভুল মানুষকে ভালোবেসে ঠকে যায়। যাদের পাবে না ঘটনাক্রমে তাদেরই ভালোবেসে ফেলে। কি অদ্ভুত বিষয়টা, তাই না? ভাগ্যে যদি নাই থাকে তাহলে অনুভূতিগুলো কেন তাদের ঘিরেই জন্মায়? নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আকর্ষণটা একটু বেশিই থাকে। পাবে না জানে তবুও বোকার মতোই তারা কেন তাদের ভালোবেসে কষ্ট পেতে যায়। আর যারা পেয়েও হারিয়ে ফেলে তাদেরকে নিয়ে কি বলবেন? এ পৃথিবীতে না পাওয়ার চেয়ে পেয়ে হারানোর ব্যথাটা তীব্র। আপনি বেশ গুছিয়ে কথা বলতে জানেন। বয়স তো কম হলো না আমার। খুব বেশি ডিফারেন্ট না আপনার আর আমার বয়সের। রুয়াত পানির জগ নিয়ে কেবিনে প্রবেশ করল। রজনী প্রত্যুত্তরে কিছু বলল না। রুয়াত গ্লাসে পানি ঢেলে বোনকে খাইয়ে দিল। ফুপিকে ফোন করে জানিয়ে দিয়েছে রুয়াত যে রজনীর জ্ঞান ফিরেছে। রুয়াতের মা জ্ঞান হারানোর ঘণ্টা খানেক পরেই জ্ঞান ফিরেছে। কি আশ্চর্য এক পরিবার, তার রোগব্যাধি দিয়ে ভরা। রুয়াতের নজরে আসলো সে সাফায়াতকে দেখছে না। সাদমানের দিকে তাকিয়ে নিচু গলায় বলল, ভাইয়া স্যার কোথায়? ব্রো তোমার বাবার সাথে। বাবা কথা তুলতেই রুয়াত জানতে চায়, বাবা কোথায়? হসপিটালের নিচে চায়ের দোকানে। লোকটা কেমন ভেঙে গেছে রুয়াত। কাল ওভাবে কথাটা বলা ঠিক হয়নি তোমার। রজনী চট করে বলে উঠল, তুই কি বলছিস আব্বুকে? তেমন কিছু না। সাদমান ভাইয়া আপনি একটু উনাকে ফোন দিয়ে বলবেন সকালের খাবারটা হোটেল থেকে নিয়ে আসতে। এটা নিয়ে টেনশন করো না, আমি ব্রোকে বলে দিয়েছি। সাফায়াত হাতে খাবার নিয়ে কেবিনে ঢুকে
রুয়াতের হাতে দিয়ে বাহিরে এসে বেঞ্চে বসে কবির শিকদার এর পাশে। ডক্টর উমর রজনীর জ্ঞান ফেরার কথা শুনে রজনীকে দেখতে চলে আসে। রুয়াত রজনীকে খাইয়ে দিচ্ছে। উমরকে দেখে রজনী স্মিত হাসে, এই হাসিটা উমরের গা জ্বালিয়ে দিল। এমন একটা কাণ্ড ঘটানোর পর হাসি আসে কি করে এই মেয়ের? রাগী গলায় বলে উঠল, এত বড় কাণ্ড ঘটানোর পর আবার হাসছেন? তাহলে কি কাঁদবো? ওকে নেক্সট কাঁদবো। তার মানে আবার এমন কিছু হতে পারে তারই ইঙ্গিত দিলেন। রজনী খাওয়ায় মনোযোগ দিল। সাদমান তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে উমরের দিকে। এত কথা কিসের রজনীর সাথে? দেখতে এসেছে, চুপচাপ দেখে চলে যাবে। মিস সিনিয়র হাসবে নাকি কাঁদবে সেটাও সে ঠিক করে দিবে। সাফায়াত কবির শিকদার এর দিকে তাকালেন। মানুষটা যতই নিজেকে শক্ত দেখাক না কেন, সে যে ভেতর থেকে একদম ভেঙে গেছে তা গভীরভাবে তাকিয়ে থাকলেই বোঝা যাবে। ডক্টর উমর যাওয়ার সময় বলে গেছে দুপুরে নিয়ে যেতে পারবে রজনীকে বাসায়। কবির শিকদার এখনো রজনীকে দেখতে যায়নি। সাফায়াত কেবিনে যাওয়ার কথা বললে সে নীরব থাকে। সাফায়াতও জোর করে না। দুপুরে সূর্যের তেজস্বীটা ঠিক মাথার উপরে। হসপিটাল থেকে বের হতেই বোঝা গেল গরম কাকে বলে। 1 মিনিট দাঁড়িয়ে থাকলেই শরীর পুড়ে উঠবে। এমন কাঠফাটা রোদে রজনীকে নিয়ে বাড়ি ফিরল রুয়াতরা। রুয়াতের মা ড্রয়িং রুমে বসে অপেক্ষা করছিল রজনীর। মেয়েকে দেখেই ছুটে আসলো। শূন্য বুকটা এখন পূর্ণ হলো। কবির শিকদার সোজা নিজের রুমে চলে গেছে। রুয়াত সাফায়াতকে নিয়ে নিজের রুমে আসলো। কাল থেকে অনেক খাটাখাটুনি করেছে লোকটা। রুয়াত আলমারি থেকে ড্রেস বের করে সাফায়াতের দিকে এগিয়ে দিয়ে বলল, ফ্রেশ হয়ে আসুন, ভালো লাগবে। আমি খাবারটা রুমে নিয়ে আসছি। সাফায়াত ওয়াশরুমে চলে গেল। রুয়াত নিচে এসে খাবার নিয়ে গেল প্লেটে করে। রুয়াতের ফুপি সাদমানের খাবার সাজিয়েছে টেবিলে। সাদমান ফ্রেশ হয়ে খেতে বসল। রুয়াত সাফায়াতের অপেক্ষায় বসে আছে। লোকটা বের হলে সে ওয়াশরুমে ঢুকবে। সাফায়াত বের হতেই রুয়াত খাবারটা খেতে বলে ওয়াশরুমে চলে যায়। সাফায়াত ভেজা টাওয়ালটা বেলকনিতে মেলে খাবার খেতে শুরু করে। রুয়াত ঝটপট করে গোসল সেরে বের হয়। সাফায়াতের এখনো খাওয়া শেষ হয়নি। মুখে খাবার নিয়ে মাথা উঁচু করে তাকাতেই চোখ স্থির হয়ে যায়। পরনে গোলাপি রঙের সেলোয়ার কামিজ, মাথার ভেজা চুল, চুলের পানিতে জামা খানিকটা ভিজে লেপ্টে আছে শরীরে। গায়ে ওড়নাটা না থাকায় বেশি আকর্ষণীয় লাগছে। রুয়াতের সাফায়াতের দিকে খেয়াল নেই, সে টাওয়ালটা বেলকনিতে মেলে দিয়ে সোফা থেকে ওড়না নিয়ে সাফায়াতের দিকে তাকিয়ে বলে, আজও বাড়ি যাবেন? সাফায়াত হুঁশে ফিরল। মুখ আবার গম্ভীরতায় ছেয়ে গেল। আমাকে ফিরতে হবে। আপনি বরং থাকুন। আমি কাল এসে নিয়ে যাব। রুয়াত ঘুরে তাকালো। আজ তাহলে যাওয়ার কি দরকার? কালই না হয় যাওয়া যাবে একসাথে। আমার ভার্সিটিতে ক্লাস আছে। আমারও আছে। কাল এখান থেকে দুজনে একসাথে ভার্সিটি গিয়ে ক্লাস করে বাসায় চলে যাব। সাফায়াত কিছু বলল না। রাতের ডিনার শেষে রুয়াত এসেছে বোনের রুমে। বোনকে খাইয়ে ঔষধ খাইয়ে তারপর ঘুমাতে যাবে। সাফায়াত রুয়াতের রুমে আছে। সাদমান এসেছে রুয়াতের সাথে। রজনীকে আরেকবার দেখে চলে যাবে ঘুমাতে। রুয়াত রজনীকে খাবারটা খাইয়ে ঔষধের পাতা থেকে ঔষধটা বের করে মুখের সামনে ধরতেই রজনীর মনটা বিষিয়ে গেল। ইদানিং মাঝে মধ্যে নিজের জন্য বড্ড মায়া হয় রজনীর। সুন্দর ফুলের মতো জীবনটাকে নিয়ে তার কত অযত্ন। অনায়াসে নিজের হাতে নষ্ট করে ফেলছে জীবনটাকে। যতটা ভালো থাকার কথা ছিল এই বয়সটাতে, ঠিক যেন তার থেকেও খারাপ থাকার পথে সে। যে চোখে স্বপ্ন দেখার কথা, সেই চোখ দিয়ে ক্রমাগত চোখের জল ফেলছে রাতবিরেতে। যেই ঠোঁটে হাসি লেগে থাকার কথা, সেই ঠোঁটে রাজ্যের সব বিষণ্ণতার দখল। কি ছোট্ট এক ঔষধ, তার মধ্যেই কি না রয়েছে স্বস্তি। আচ্ছা, একটা না কয়েকদিন এই ঔষধ না খেলে মৃত্যুটা অনিবার্য, তাই না? রুয়াত রজনীকে ঔষধের দিকে তাকিয়ে থাকতে দেখে মৃদু ধাক্কা দিয়ে বলে, ঔষধটা খাওয়াবা। রজনী ঔষধটা খেয়ে নিল। রুয়াত চলে গেল রুম থেকে। সাদমানকে এখনো যেতে না দেখে রজনী বলে উঠে, এ রুমে থাকার প্ল্যান এঁটেছেন নাকি? সাদমান মুচকি হাসল। খুব কি মন্দ হবে এমন প্ল্যান মনে আটলে? জেনে শুনে আগুনে ঝাঁপ কেন দিবেন? ভবিষ্যৎ নিয়ে ভাবুন। ইংরেজিতে একটা কথা আছে জানেন তো, ইউ আলাই লাইভেওয়া। ল্যাটিনে আছে কার্প ডিয়েম, অর্থাৎ ভবিষ্যতের কথা চিন্তা না করে এখনকার মুহূর্ত ভালো করে বেঁচে থাকো।
হিন্দি দুইটা মুভির নাম আছে, কাল হো না হো আর জিন্দেগি না মিলেগি দোবারা। জেমসের গান আছে, হতেও পারে এই দেখা শেষ দেখা, হতেও পারে এই গানই শেষ গান। সবগুলা একই বার্তা দেয়, কালকে কি হবে কেউ জানে না, ভবিষ্যতে কি আসবে কেউ বলতে পারবে না। তাহলে শুধু শুধু কেন ভবিষ্যৎকে নিয়ে ভাবতে যাব? সেটা ক্রমানুসারে একাই আসবে। তাই বলে কি আমি বর্তমানটাকে ভবিষ্যতের উপর ছেড়ে দিব? নয়, আমার বর্তমানটাকে আমি নিজ হাতে সাজিয়ে তুলব। রজনী কাঁথাটা টেনে নিল, ভালোমতো শুয়ে বলল, বাহ, খুব বেশি সোশ্যাল মিডিয়া ঘাটাঘাটি করেন নাকি? অন্যের লেখাকে কপি করে চালিয়ে দিলেন। কপি? এই ধরুন আই লাভ ইউ। কথাটা শুনে তড়িৎ গতিতে সাদমানের দিকে দৃষ্টিপাত করল রজনী। সাদমান রজনীর চাহনি দেখে বলল, রিল্যাক্স, পুরো কথাটা শুনুন। আই লাভ ইউ এই শব্দটা নিশ্চয়ই একজন মানুষ সৃষ্টি করেছে। তারই সৃষ্টি করা শব্দটা কি সে একাই ইউজ করেছে? তার সৃষ্টি করা এই শব্দটা তো পৃথিবীর সকল মানুষ ইউজ করছে, তাই বলে কি সবাই কপি করছে? বানায়, লিখে একজন, কিন্তু সেই লিখাটা, শব্দটার ব্যবহারকারী হয় বিশ্বের সকল মানুষ। আচ্ছা, মেনে নিলাম। ঔষধের প্রভাবে ঘুম পাচ্ছে। যাওয়ার সময় লাইটটা বন্ধ করে দরজাটা চাপিয়ে দিয়ে যাইয়েন। সাদমান উঠে দাঁড়ালো। লাইট বন্ধ করে দরজা চাপিয়ে দেওয়ার আগে রজনীকে বলে উঠল, শুভ রাত্রি মিস সিনিয়র। রজনী তাকালো কি তাকালো না সেটা বুঝতে পারল না সাদমান। দরজাটা চাপিয়ে চলে গেল। শহর জুড়ে আজ আকস্মিক জড়ো হাওয়ার আবির্ভাব হয়েছে। গর্জে বৃষ্টি নামবে তারই ইঙ্গিত দিচ্ছে এ জড়ো হাওয়া। রাস্তার ধুলোবালি সব বাতাসের সাথে পাল্লা দিয়ে উড়ে চলছে। আকস্মিক এমন জড়ো হাওয়া ভোর থেকে দেখেই কপাল কুঁচকে আসলো রুয়াতের। আজ ভার্সিটি শেষ করে ও বাড়ি যাওয়ার কথা। এখন বাজে সকাল 7টা। 9টার দিকে বের হতে হবে, অথচ বিছানায় উপর হয়ে শুয়ে এখনো ঘুমাচ্ছে সাফায়াত। রুয়াত জানালার গ্লাসটা টেনে দিয়ে ওয়াশরুমে গেল ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে বেডের কাছে এসে সাফায়াতকে ডাকতে লাগলো, শুনছেন? উঠুন, ভার্সিটিতে না যাবেন আজ? সময় তো হয়ে আসলো। সাফায়াত নড়েচড়ে উঠল। তারপর ফট করে চোখ মেলে তাকালো। রুয়াতের চোখে চোখ পড়তেই রুয়াত দৃষ্টি সরিয়ে নিল। উঠুন, ফ্রেশ হয়ে নিন। সাফায়াত শোয়া থেকে উঠে দাঁড়ালো। ঘুমের রেশ এখনো কাটেনি। তারপর ওয়াশরুমে চলে গেল। রুয়াত নিচে নেমে খাবার টেবিলে খাবার সাজায়। এক প্লেটে রজনীর জন্য খাবার নিয়ে রজনীর রুমে আসে। খাবারটা টেবিলে রেখে সাদমানের রুমে যায়। দরজা আটকানো দেখে দরজায় কড়া নেড়ে বলে, ভাইয়া উঠেছেন? খাবার বাড়া হয়েছে, খেয়ে নিন। সাদমান সজাগই ছিল। রুয়াতের গলা শুনে শোয়া থেকে উঠে দরজা খুলে দেয়। রুয়াত সাদমানকে নিচে আসতে বলে রজনীর রুমে চলে আসে। রজনীকে ওয়াশরুমে ধরে নিয়ে যায় রজনী। পা কেটে যাওয়ায় একা হাঁটতে পারে না এখন। রজনী ফ্রেশ হলে রুয়াত রজনীকে ধরে বিছানায় নিয়ে আসে। তারপর খাবারটা খাইয়ে দেয়। নিজের রুমে এসে দেখে সাফায়াত একদম রেডি হয়ে নিয়েছে। রুয়াতকে দেখে সাফায়াত বলে উঠে, তাড়াতাড়ি রেডি হন, নাস্তাটা করেই রওনা দিব। রুয়াত মাথা নেড়ে আলমারি থেকে গ্রিন কালারের কুর্তি নিয়ে ওয়াশরুমে চলে গেল। সাফায়াত বিছানায় বসে অপেক্ষা করতে লাগলো রুয়াতের। কিছুক্ষণ পর রুয়াত ওয়াশরুম থেকে বের হয়ে ভ্যানিটির সামনে দাঁড়িয়ে হাত মুখে ময়েশ্চারাইজার ব্যবহার করে। তারপর চুলগুলো হেয়ার ব্যান্ড দিয়ে আটকে ওড়নাটা গলায় জড়িয়ে সাফায়াতের দিকে তাকিয়ে বলে, চলুন। সাফায়াত রুয়াতের পা থেকে মাথা অবধি পর্যবেক্ষণ করল। শরীরে অলংকার বলতে কানে একজোড়া ইয়ারিং, নাকে ডায়মন্ডের নাক ফুল আর বা হাতের অনামিকা আঙুলে আংটি। অথচ হাতে চুড়ি নেই। মা কি তাকে চুড়ি দেয়নি নাকি? মনে মনে কথাটা ভাবল সাফায়াত। তারপর কিছু ভেবে হাঁটা শুরু করল। রুয়াত পেছনে পেছনে আসলো। খাবার টেবিলে সাদমান খাচ্ছে। রুয়াত সাফায়াত চেয়ার টেনে বসে। রুয়াতের ফুপি খাবার বেড়ে দেয়। সাফায়াত রুয়াত খাবারটা খেয়ে নেয়। সাদমান রজনীর রুমে এসেছে, যাওয়ার আগে দেখা করে জানিয়ে দিতে যে সে চলে যাচ্ছে। রজনী বিছানায় আধশোয়া হয়ে বই পড়ছিল। সাদমানকে দেখে বইটা বন্ধ করে। কিছু বলবেন? সাদমান মুচকি হাসল। তার কেন যেন যেতে ইচ্ছে করছে না এই বাড়ি ছেড়ে। চলে যাচ্ছি। রজনী প্রত্যুত্তরে বরাবরের মতো একটা চমৎকার হাসি উপহার দিয়ে বলল, সাবধানে যাবেন। সাদমান কিছুক্ষণ চুপ থাকল। তারপর বলে উঠল, ঔষধটা টাইম টু খাবেন মিস সিনিয়র।
নিজের বাঁচার ইচ্ছে না থাকুক অন্য কারোর জন্য হলেও বাঁচিয়ে রাখুন নিজেকে। রজনী দীর্ঘশ্বাস ফেলল। কেউ কি সাধে মৃত্যুকে বরণ করতে চায়? জীবনটা খুব ছোট্ট জানেন তো সাদমান। শৈবালের ওপর জমে থাকা শিশির বিন্দুর চেয়েও ছোট আমাদের এই জীবন। আমি আমার জীবন নিয়ে আশা ভরসা সব জলাঞ্জলি দিয়ে দিয়েছি। কারণ জানি সিজোফ্রেনিয়া একদিন না একদিন সম্পূর্ণ রূপে গ্রাস করে আমায় মুক্তির স্বাদ দিবে। কারণ পুরোপুরি সুস্থ হবার যে কোনো চান্স নেই। তাই বলবো আমি নিজের জন্য নিজেই নিজেকে বাঁচাতে অক্ষম প্রতি মুহূর্তে, সেখানে অন্যের জন্য বাঁচা মূর্খামো বই কিছু না। সাদমানের মুখে কালো মেঘ ঘনিয়ে এলো। সবসময় এমন বাস্তবিক কথা কেন বলতে হবে তার? অবাস্তব কথা কি বলা যায় না? বলতে পারে না তার বাঁচার ইচ্ছে অনেক। সে বাঁচতে চায়, ভালোভাবেই বাঁচতে চায়। যে ভেতর থেকেই নিজেকে শেষ করে দিতে চায় সে যতই মেডিসিন খাক না কেন দিন শেষে ভেতরের মনোবাসনাটাই পূরণ হয়। জীবনটা যতই ক্ষুদ্র হোক না কেন মিস, তাতে কিন্তু মানুষরা তাদের গুটিয়ে নেয়নি নিজেদের। তার এই ক্ষুদ্রতম জীবনটাকেই হাসি খুশিতে মাতিয়ে রাখছে। উপভোগ করছে বিভিন্ন উপায়ে। মানুষ মরণশীল, তাদের মৃত্যু অনিবার্য, এটা মানতেই হবে। তাই বলে হাতে যতগুলো বসন্ত আছে সেসব বসন্ত রঙহীনভাবে কাটিয়ে দিতে হবে। আপনি নিজেও বাঁচবেন। নিজের জন্য আর নয়তো অন্য কারোর জন্য। মিলিয়ে নিয়েন কথাটা। মেলানোর সময় পেলে নিশ্চয়ই মিলিয়ে যাব সাদমান। আচ্ছা পার্সোনাল একটা কথা জিজ্ঞেস করি। অনুমতি না দিলে কি আর কৌতূহলটা দমিয়ে রাখতে পারবেন ভেতরে? তা পারবো না। অন্য উপায়ে জেনে নিতাম। উপায়টা রুয়াক, তাই তো? হ্যাঁ। আচ্ছা জিজ্ঞেস করুন। অতীতকে কি এখনো ভুলতে পারেননি? অতীত ভোলা যায় কখনো? তা যায় না। কিন্তু উপেক্ষা তো করা যায়। উপেক্ষা করে কি লাভ? নতুনভাবে সবটা শুরু করতে হলে উপেক্ষা করাটাই কি শ্রেয় নয়? কে করবে সবটা নতুন ভাবে শুরু? কেন আপনি? আমার তো এমন বাসনা নেই মনে। কেন? কখনো দেখেছেন গুণে ধরা বাঁশ দিয়ে ঘরের খুঁটি দিতে? আমি হচ্ছি গুণে ধরা এক অচল বাঁশ। আর সেই কাঠকেই যদি কোনে মিস্ত্রি নিজ হাতে ব্যবহারের উপযোগী করে তুলে, তখন এমন মিস্ত্রির অনেক অভাব এই শহরে। যদি পেয়ে যান তখন কি করবেন? ভেবে দেখিনি। ভাবা শুরু করুন। দেরি হচ্ছে না। হলে হবে। আপনি আজ থেকেই ভাবা শুরু করুন। মিস্ত্রিটা বড্ড ভালো বুঝলেন। ভালো মানুষের কদর করতে হয়। নিজের ঢাক নিজে পেটাচ্ছে কেউ। সাদমান হাসল। রজনী বুঝতে পেরেছে বলে। সত্যি বললে যদি নিজের ঢাক নিজে পেটানো হয় তাহলে সেই খাতায় না হয় নামটা দিয়েই ফেললাম। ভুল করছেন। ভুল সঠিক বোঝার ক্ষমতা আমার আছে। তাই আমি জানি আমি কি করছি। আসতে পারেন। সাদমান বা হাত দিয়ে চুলগুলো পেছনে ঠেলে দিল। ঠোঁট চেপে কিছুক্ষণ চুপ থেকে বলে উঠল, যাচ্ছি, আবার খুব শীঘ্রই দেখা হবে আমাদের। আপাতত মন্দ অবস্থাতেই থাকুন, কেউ একজন ভালো অবস্থায় ফিরিয়ে নিবে। প্রত্যুত্তরে রজনী চুপ রইল। সাদমান চলে গেল। রজনী জানালা দিয়ে বাহিরে তাকিয়ে জড়ো বাতাসের তীব্রতার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে উঠে, আমি চাই আমাদের আর দেখা না হোক। নতুন করে কোনো কিছুর শুরু না হোক। দ্বিতীয়বারের মতো কোনো হৃদয়ে আঘাত না লাগুক। আমাকে কেউ জীবনে চাওয়া মানে ফলবিহীন গাছকে চাওয়ার সমতুল্য। খাওয়া শেষে সাফায়াত রুয়াতের বাবা মায়ের সাথে দেখা করে রুয়াতকে নিয়ে চলে আসে। আর সাদমান অন্য গাড়িতে করে বাসায়। সাফায়াত গাড়ি চালাচ্ছে, রুয়াত অন্য মনস্ক হয়ে বাহিরে তাকিয়ে আছে। সাফায়াত খেয়াল করল। হোয়াটস হ্যাপেন্ড? রুয়াত চোখ ঝাপটা দিল। নাথিং। মন খারাপ আপনার বোনকে নিয়ে? বুঝেই তো গেছেন। আপনারা এক কাজ করতে পারেন। কি? উনার বিয়ে দিতে পারেন। তাহলে অন্তত কাউকে প্রপারলি পাশে পাবে। রুয়াত তুচ্ছ করে হাসল। পৃথিবীতে এমন কোনো মানুষ আছে যে ফলবিহীন গাছ ভালোবাসে? তা বাসে না। মানুষ গাছই লাগায় ফলের আশায়। তাহলে কেন একটা মানুষ ফলবিহীন গাছের প্রতি আকৃষ্ট হবে? বুঝলাম না কথাটার মানে। আপনার বোনের ভালোর জন্য বললাম একটা কথা আর আপনি গাছ নিয়ে পড়লেন। গভীরভাবে ভাবেন, বুঝে যাবেন কেন বললাম। ভার্সিটির সামনে এসে গাড়িটা থামতেই রুয়াত নেমে গেল। সাফায়াত গাড়িটা পার্ক করে নিজের ডিপার্টমেন্টে চলে গেল। রুয়াত 4 দিন পর ভার্সিটি এসেছে। আর ক্লাসে এসেই শুনতে পেল তাদের ডিপার্টমেন্ট থেকে ট্যুরের ব্যবস্থা করা হয়েছে, জায়গা ঠিক করা হয়েছে কুয়াকাটা।
সেখানেই সমুদ্র সৈকত সহ বেশ কিছু জায়গায় যাবে। রুয়াতের ভীষণ ইচ্ছে সমুদ্র সৈকত দেখার। এখন তো বিবাহিত, যেতে হলে উনার পারমিশন লাগবে। উনি কি দিবে পারমিশন? কথাটা ভেবেই মনটা খারাপ হয়ে গেল। তাদের ডিপার্টমেন্টের ছেলে মেয়ে সহ বেশ কিছু টিচার্সও যাবে। কথাটা শুনেই মনটা ভালো হয়ে গেল। টিচার্সরা যাওয়া মানে সাফায়াতও যাবে নিশ্চয়ই, তাহলে তো রুয়াতও যেতে পারবে। নিচ থেকে বেল বাজার ঘন্টা বাজতেই স্যার এসে পড়ল ক্লাসে। রুয়াত পড়ায় মনোযোগ দিল। আজ অ্যাকাউন্ট ক্লাস নেই, সেজন্য সাফায়াতের দেখা মেলেনি ক্লাসে। সবগুলো ক্লাস শেষ করে নিচে নামতেই রুয়াতের ফোনে মেসেজ আসে। সাফায়াত মেসেজ দিয়েছে, তার ফিরতে লেট হবে, সাদমানকে বলে দিয়েছে সে আসছে রুয়াতকে নিতে। রুয়াত অপেক্ষা করল সাদমানের। সাদমান আসলো গাড়ি করে। গেটের সামনে রুয়াতকে দেখে ডেকে বলল, হেই রুয়াত, গাড়িতে এসো। রুয়াত গাড়িতে উঠে বসল। পাশ থেকে রোহানের ফ্রেন্ড নেহাল রুয়াতকে অচেনা এক ছেলের গাড়িতে দেখে ভ্রু কুঁচকাল। আজ ভোরেই তারা চট্টগ্রাম থেকে ফিরেছে। চট্টগ্রাম সমাবেশে আকস্মিক বিরোধী দলের আক্রমণে হালকা চোট পেয়েছে রোহান, যার দরুন আসেনি ভার্সিটি। রুয়াত গাড়িতে উঠে বসতেই সাদমান গাড়ি স্টার্ট দেয়। সাদমান গলা খাকারি দিয়ে বলে, রুয়াত কিছু মনে না করলে কয়েকটা কথা জানতে চাইব। হ্যাঁ বলুন, কি জানতে চান? কথাটা তোমার বোনকে নিয়ে। রুয়াত অবাক হয়ে তাকালে। তার বোনকে নিয়ে কি বলবে? আমার বোনকে নিয়ে কি বলবেন? সাদমান গাড়ি সাইডে দাঁড় করালো। তারপর শান্ত কণ্ঠে বলল, বোনের কি বিয়ে শাদী দিবে না তোমরা? রুয়াত, কেন ভাইয়া, হঠাৎ এ কথা বলছেন যে? এমনি বলছি, বিয়ে শাদী দিবে না। বিয়ে শাদী আল্লাহর হাতে ভাইয়া। যদি আপুর কপালে বিয়ে থাকে তো হবে। কপালে থাকে মানে? না কিছু না, যোগ্য পাত্র পেলে বিয়ে দিব। আমাকে তোমার যোগ্য মনে হয় না। রুয়াত তড়িৎ গতিতে তাকালো সাদমানের দিকে। এসব বলার মানে কি ভাইয়া? মানেটা খুবই সিম্পল রুয়াত। আমার কথা বলার টোনে এতক্ষণে সব বুঝে যাবার কথা। জি ভাইয়া, বুঝতে পেরেছি। বাট আপনি হয়তো বুঝতে পারছেন না। কি? মনে কোনো কিছু শুরু হবার আগেই সেটাকে দাফন করে দিন মনেই ভাইয়া, কষ্ট ছাড়া কিছু পাবেন না। এ কথা কেন বলছো রুয়াত? আমার আপাকে গভীরভাবে আগে জানুন ভাইয়া, তারপর দেখবেন এসব বিয়েশাদী নিয়ে ভাবতেও ইচ্ছে করবে না। খামখেয়ালি কথা কেন বলো তোমরা দু বোন? ক্লিয়ার করে বলো। আর আমি মনে মনে ঠিক করে নিয়েছি আমি কি করব না করব। যে কষ্ট পেতে চাওয়াটা কি বোকামি না? একটু না হয় করলাম জীবনকে নিয়ে বোকামি। একদিন ঠান্ডা মস্তিষ্কে বসবেন আমার সাথে, কিছু কথা বলবো। তারপর দেখবেন আপনার করে রাখা চিন্তা ভাবনাগুলোর বেশ বদল ঘটবে। সাদমান মনে খানিকটা আশার আলো দেখল। তাই আর কথা না বাড়িয়ে গাড়ি স্টার্ট দিল। সন্ধ্যার আগ দিয়ে বাসায় ফিরে সাফায়াত। রুয়াত তখন বসার ঘরে সানজিদার পাশে বসে টিভি দেখছিল। সাফায়াতকে হাতে একটা প্যাকেট নিয়ে সদর দরজা দিয়ে ভেতরে প্রবেশ করতে দেখে রুয়াত বসা থেকে উঠে দাঁড়ালো। তারপর গ্লাসে করে ঠান্ডা পানি এনে বাড়িয়ে দিল। সাফায়াত গ্লাসটা নিয়ে থ্যাঙ্কস বলে পানিটা খেয়ে নিল। তারপর ঘরে দিকে যাওয়ার সময় রুয়াতকে রুমে আসতে বলে গেল। রুয়াত রুমে আসলো। সাফায়াত তখন পরনের শার্ট খুলে টি শার্ট পরছে। রুয়াত বিছানায় বসল। সাফায়াত রুয়াতকে দেখে ড্রেসিং টেবিলের উপর রাখা প্যাকেটটা হাতে নিয়ে রুয়াতের দিকে এগিয়ে আসলো। প্যাকেটটা বাড়িয়ে দিয়ে বলল, ধরুন এটা। রুয়াত প্যাকেটের থেকে দৃষ্টি সরিয়ে সাফায়াতের দিকে তাক করে বলে, কি এটা? আপনার দেনমোহরের টাকা। ইচ্ছে ছিল প্রথম দিনেই দিয়ে দেওয়ার, কিন্তু ব্যাংক থেকে টাকাটা দিল আজ। ভার্সিটির শেষে আপনি ব্যাংকে গিয়েছিলেন। হ্যাঁ, আমি কি টাকাটা চাইছি? না চাইলেও এটা আপনার প্রাপ্য। তাই প্রাপ্যটা বুঝিয়ে দিলাম। রুয়াত প্যাকেটটা হাতে নিল। ঘুরিয়ে ফিরিয়ে দেখে বলল, এই টাকা দিয়ে আমি কি করব এখন? যা ইচ্ছে হয় তাই করবেন। আপনার কাছেই রেখে দিন। টাকার ভার আমি নিতে পারি না। তাহলে কাল ব্যাংকে গিয়ে আপনার নামে একটা অ্যাকাউন্ট খুলে আসব। টাকাটা তাহলে সেখানেই থাকবে। আচ্ছা, আর একটা কথা শুনুন না। বলুন। ভার্সিটির ব্যাপারটা জানেন? কোন ব্যাপার? ভার্সিটি থেকে কুয়াকাটা যাবে সবাই। আপনিও তো যাবেন নিশ্চয়ই, তাই না? কই না তো। আমি তো যাব না। রুয়াতের মুখটা চুপসে গেল। সাফায়াত যাবে না সেখানে সে যাওয়ার কথা তোলা মানে কোনো ফায়দা নেই। হঠাৎ রুয়াতের চুপসে যাওয়া মুখটা দেখে সাফায়াত বলল,
আপনি যাবেন কুয়াকাটা। চেয়েছিলাম বাট এখন আর যাব না। হোয়াই? আপনি না গেলে আমাকে যেতে দিবেন? আপনি গেলে তো আমাকে যেতেই হবে। যাবেন তাহলে? এটা আপনার উপর ডিপেন্ড করছে। তাহলে যাই। কয়েক দিনেরই তো ব্যাপার, ঘুরে টুরে চিল করে চলে আসবো। আচ্ছা বলে সাফায়াত মানিব্যাগ থেকে 7,000 টাকা বের করে রুয়াতের হাতে দিয়ে বলে, ট্যুরের ফিটা দিয়ে যা বাঁচবে সেটা আপনার হাত খরচ হিসেবে রাখবেন। রুয়াত টাকাটার দিকে চেয়ে রইল। ট্যুর ফি তো 3,000, বাকি 4,000 হাত খরচ। সে থাকতে আলাদা আবার কিসের হাত খরচ? ওখানে যাওয়ার পর কি আমার খরচটা এখান থেকেই বহন করতে হবে? না, তার জন্য আমি আছি। তাহলে হাত খরচ কেন দিলেন? অসময়ে যদি কখনো কাজে লেগে যায় সেজন্য। আর সব সময় তো আমি আপনার সাথে নাও থাকতে পারি। তখন যদি কিছু কেনার ইচ্ছে হয় তখন চাইলেই কিনতে পারবেন। রুয়াত টাকা ব্যাগে রেখে দিল। কাল গিয়ে ফিটা দিয়ে দিবে। বিছানায় উপর হয়ে শুয়ে আছে রোহান। মাথায় ব্যান্ডেজ। মাথায় ঠিক পেছনে দিকটায় বাড়ি খাওয়ার দরুন ফেটে গেছে। পাশেই রোহানের চেলা রবিন বসে আছে। রবিন এসেছে ভার্সিটির খবর দিতে। দুদিন পরই রুয়াতদের ডিপার্টমেন্ট কুয়াকাটা যাবে। কথাটা শুনেই রোহান শোয়া থেকে উঠে বসে। পিঠের নিচে বালিশটা দিয়ে আধশোয়া হয়ে বলে, রুয়াত যাবে? জানি না ভাই। খোঁজ নিস তো? আপনিও কি এই শরীর নিয়ে যাওয়ার প্ল্যান করছেন ভাই? রোহান রবিনের পিঠে থাপ্পড় দিয়ে বলে, ব্রিলিয়ান্ট হয়ে গেছিস। রবিন হেসে উঠল। আর তখনই দরজা খুলে কেউ হুড়মুড়িয়ে রুমে ঢুকে। রোহান পাশ ফিরে তাকায়। নীতি এসেছে। নীতির মুখটা দেখেই বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলল। নীতি রোহানের পাশে বসল। রোহানের মাথার ব্যান্ডেজের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকল। কেমন কান্না পাচ্ছে তার। মানুষটা একটু আঘাত পেলে আর সেটা নীতির কানে আসলে নীতির সারাটা দিন ছটফট করতে করতে যায়। সাবধানে চলতে পারেন না রোহান ভাই আপনি? যদি মাথাটা ফেটে দুভাগ হয়ে যেত? রোহান গম্ভীর কণ্ঠে বলল, মরে যেতাম। নীতি রেগে উঠল। কণ্ঠে ঝাঁজ এনে বলল, মরার খুব শখ আপনার? কি দরকার এসব ঝুটঝামেলাতে থাকার? আমার ইচ্ছে। সব তো আপনার ইচ্ছের উপরই ছেড়ে দিছি। সকালে ঔষধ খেয়েছেন? না। ঔষধ কোথায়? ঔষধ দিয়ে তুই কি করবি? আপনাকে গিলাবো? বলেন ঔষধ কই? ফেলে দিছি। আশ্চর্য, ফেলে দিছেন কেন? আমার ইচ্ছে। আপনি বড্ড ঘাড়তারা জানেন। জানি। একা এসেছিস? না ভাইয়া এসেছে। কথাটা বলতে না বলতেই নেহাল রুমে প্রবেশ করে। রোহান নীতির দিকে তাকিয়ে বলে, এসেছিস যখন কাজ কর। কফি বানিয়ে নিয়ে আয়। নীতি বাধ্য মেয়ের মতো রান্নাঘরে চলে যায় কফি বানাতে। নেহাল হাতের ফোনটা বিছানায় রেখে বসতেই রোহান বলে, ওরে নিয়ে আসছিস কেন? খুব দেখতে চাইছিল তাই নিয়ে আসলাম। আবার যাবে কবে? সমস্যা কি তোর রোহান? আমার বোনের সাথে এমন করিস কেন? ও কি এসে তোর বাড়িতে থাকে? নাকি তুই খাওয়াচ্ছিস? যে এই শহরে আসলেই তুই শুধু জিজ্ঞেস করিস যাবে কবে। আচ্ছা রাগ করিস না। একটু সামলিয়ে রাখিস তোর বোনকে। সামনে বিয়ে করলে জানে এসে না বলে রোহান ভাই আপনি বিয়ে কেন করছেন? নেহাল অন্য দিকে মুখ ঘুরালো। নীতি কফির ট্রে নিয়ে আসলো। তিনজনের হাতে দিয়ে রোহানের উদ্দেশ্যে বলল, রোহান ভাই রাতে কি খাবেন? বলেন রেঁধে দিয়ে যাই। নেহালের রাগ হলো বোনের উপর। এত যেচে রোহানের কাজ করে দিতে হবে কেন? ধমক দিয়ে বলে উঠল, তোকে বলছে রোহান রান্না করার কথা? না। তাহলে আগ বাড়িয়ে এত সাহায্য করতে চাইছিস কেন? এটা কেমন কথা ভাইয়া? অসুস্থ মানুষ, তাকে একটু হেল্প করব না? না তোর করা লাগবে না। দেখা শেষ, এবার বাড়ি চল। আসলামই তো কেবল। আর একটু থাকি না? রোহান ভাই আর একটু থাকি। রোহান ঠোঁট কামড়ে বলে, না বাসায় চলে যা। তোর হেল্প করতে হবে না আমায়। নেহাল বসা থেকে উঠে নীতির হাত ধরে বলল, চল বাসায় যাব। রোহান তাকিয়ে রইল নেহালের দিকে। নেহাল নীতিকে নিয়ে চলে গেল। রবিন নেহালের যাওয়ার দিকে তাকিয়ে বলল, নেহাল ভাই কি রেগে চলে গেল? রোহান আয়েশ করে শুয়ে বলে, যাক রেগে। কয়েক ঘন্টা গেলেই রাগ কমে যাবে। নীতি আপু মনে হয় পছন্দ করে আপনাকে ভাই। রোহান তাকালো রবিনের পানে। সত্যি? না ভাই, আন্দাজে বললাম। দেখেন না কেমন ছুটে ছুটে আসে আপনাকে দেখতে। পাগল, তার ছিঁড়া মহিলা। ছোট থেকে জ্বালিয়ে খেলো। নেহাল গেট অবধি গিয়ে ফিরতি এসেছে। ফোনটা রেখে গেছে সেটা নিতে।
কিন্তু দরজা অবধি এসে রবিন আর রোহানের কথা শুনে দাঁড়িয়ে গেল। রোহানের কাছে তার বোন এমন নিচু পর্যায়ে চলে গেছে। ভালোই না হয় বেশে এত কেয়ার করে তার জন্য পাগল তার ছিঁড়া বলবে। নেহাল নীরবে রুমে ঢুকে ফোনটা বিছানা থেকে তুলে নেয়। রোহান তাকায়, তারপর চোখ বন্ধ করে ফেলে। নেহাল রোহানের দিকে তাকিয়ে বলে, আজ যাকে এত তাচ্ছিল্য করছিস? দেখিস সময়ের ব্যবধানে না আবার তার কাছে গিয়েই দাঁড়াতে হয়। রোহান চোখ মেলে তাকালো সহসা। ততক্ষণে নেহাল চলে গেল। নীতি ভাইকে আসতে দেখে রাগ করে বলল, আর একটু থাকলে কি হতো ভাই? নেহাল দাঁতে দাঁত চেপে বলল, মার্ডার হয়ে যেত। নীতি অবুঝের ন্যায় বলল, কার মার্ডার হয়ে যেত ভাই? তোর গাধীর বাচ্চা। আর একবার যদি তোরে রোহানে কাছে আসতে দেখছি তো কষিয়ে চড় লাগাবো। নীতি মুখ ভেঙচি দিয়ে গাড়িতে উঠে বসল। নেহাল গাড়ি স্টার্ট দিল। গাড়ি চালিয়ে কিছুটা দূরে যেতেই আকস্মিক এক মেয়েকে দৌড়ে গাড়ির সামনে আসতে দেখে তাড়াতাড়ি করে গাড়ির ব্রেক কষে। এমনিতে রেগে ছিল, এমন এক ঘটনা ঘটায় রাগটা হুড়হুড় করে মাথায় চেপে বসল। বিশ্রী রকমের একটা বকা দিয়ে গাড়ি থেকে বের হয়ে সাদা এপ্রন পরা একটা মেয়ে বিড়াল ছানাকে কোলে তুলে নিচ্ছে। নেহাল রেগে বলল, এই মেয়ে মরার জন্য আর জায়গা পাও না। আমার গাড়ির সামনে এসেই মরতে হবে। সানজিদা বিড়াল ছানাটাকে কোলে নিয়ে উঠে দাঁড়ালো। মিনমিন করে বলল, সরি আঙ্কেল, আসলে আমি খেয়াল করিনি। ও দৌড়ে চলে আসছিল তো তাই নিতে এসেছি। নেহাল নিজের দিকে তাকালো। তাকে আঙ্কেলের মতো লাগছে। এই মেয়ে কি তাকে দেখেছে চোখ তুলে? কোন অ্যাঙ্গেল দিয়ে তাকে আঙ্কেল বলে? নীতি গাড়ি থেকে সানজিদার বলা কথাটা শুনে হেসে ফেলল। নেহাল চোখ রাঙিয়ে তাকালো। নীতির হাসি থেমে গেল। নেহাল ধমক দিয়ে বলল, এই মেয়ে আঙ্কেল কাকে বলছো? আমাকে তোমার আঙ্কেল মনে হয়। সানজিদা চোখ তুলে তাকালো। মনে হয় আমাকে আঙ্কেল? সানজিদা ডানে বামে মাথা ঘুরালো। তাহলে আঙ্কেল ডাকলে কেন? আপনাকে খেয়াল করিনি ভাইয়া। এগেইন সরি। নেহাল চলে আসলো। গাড়ি স্টার্ট দিয়ে চলে গেল। সানজিদা বিড়াল ছানাটাকে নিয়ে চলে আসলো মেডিকেল কলেজে। সন্ধ্যার দিকে কালবৈশাখী ঝড়ের আগমন হলো। রুয়াত শাশুড়ির সাথে রাতের রান্না করছে। সাফায়াত ল্যাপটপটা নিয়ে ড্রয়িং রুমে এসে গলা ছেড়ে রুয়াতের উদ্দেশ্যে বলল, এক কাপ কফি দিয়ে যান তো রুয়াত। রুয়াত হাতের মার গালতে দিয়ে কফিটা বানিয়ে নিল। তারপর রান্নাঘর থেকে বেরিয়ে কফিটা সাফায়াতের হাতে ধরিয়ে দিল। সাদমান হাই তুলতে তুলতে সাফায়াতের পাশে এসে বসল। সাফায়াত কফির মগটা নিয়ে ধন্যবাদ জানালো। রুয়াত চলে গেল। সাদমান সাফায়াতকে বউয়ের সাথে এত ফর্মালিটি করতে দেখে বলল, আশ্চর্য ব্রো, তুমি রুয়াতের সাথে এত ফর্মালিটি মেইনটেইন করো কেন? সাফায়াত কফির মগে চুমুক দিয়ে বলে, কি করলাম? এই যে আপনি, থ্যাঙ্কস, আসুন, তিন। এসব কি? কি এসব? তুমি এখনো আপনিতেই থেমে আছো। বউকে কেউ আপনি বলে? তুমি করে বলতে বলছিস তাহলে? অবশ্যই। আচ্ছা, চেষ্টা করব। বাহ, তর্ক ছাড়াই মেনে নিলে যে। ব্যাপার কি? বড্ড প্রশ্ন করিস তো তুই। আচ্ছা, আর করব না প্রশ্ন। শারমিন বেগম রান্নাঘর থেকে খাবার নিয়ে টেবিলে সাজালেন। সোফায় বসা সাফায়াতের দিকে তাকিয়ে বলল, সাফু শোন। সাফায়াত মায়ের দিকে তাকিয়ে বলল, হু বলো। তোর দাদা ভাই ফোন দিয়েছিল আজ। সে রুয়াত আর তোকে দেখতে চায়। যেতে বলছে গ্রামে। নেক্সট উইক যেতে পারবি? এই উইকেই তাহলে যাই। ভার্সিটি থেকে ওদিকেই যাচ্ছি দিন কয়েকের জন্য। ওখান থেকেই চলে যাব। শারমিন বেগম ভ্রু কুঁচকালো। কোথায় যাবি? কুয়াকাটা? একা? না উনিও যাবে? উনিটা ক্যায়? সাদমান হতাশ হলো। উনিটাকে তুমি বুঝোনি খালামণি। রুয়াতকে বুঝিয়েছে। বউকে যদি কেউ উনি বলে সম্বোধন করে তাহলে কে বুঝবে বল? সেটাও ঠিক। তোমার ছেলেটার নাম সাফায়াত ইমতিয়াজ নওয়াজ রেখেছ কেন? নাম রাখা উচিত ছিল নিরামিষ ইমতিয়াজ রসকহীন কাঠখোট্টা। সাফায়াত রাগী চোখে তাকালো। সাদমান পাত্তা দিল না। শারমিন বেগম ভেজে রাখা স্ন্যাক্সগুলো রুয়াতের হাতে দিয়ে বলল, অনেক কাজ করেছো, বাকিটুকু আমি করে নিব। তুমি গিয়ে ওদের পাশে বসো। সানজিদাকে পাঠিয়ে দিচ্ছি আমি। রুয়াত স্ন্যাক্সের বাটি নিয়ে সাফায়াতদের পাশে বসল। কিছুক্ষণ পরে সানজিদাও যোগ হলো। রুয়াত স্ন্যাক্সের বাটিটা সাফায়াতদের দিকে এগিয়ে দিয়ে বলে, নিন খান। সাফায়াত এসব স্ন্যাক্স খুব কমে গেলে সে খেল না। সাদমান খাওয়া শুরু করলো। রুয়াত ভ্রু কুঁচকে বলল,
আপনি খাবেন না। সাফায়াতকে বলার সুযোগ না দিয়ে সাদমান বলে উঠে, তোমার নিরামিষ সাহেব এসব একটু কম গিলে রুয়াত। তাই জোর করো না, আমাদের ভাগে কম পড়ে যাবে। সাফায়াত সাদমানের উপর বিরক্ত হয়ে চলে গেল রুমে। সাদমান স্ন্যাক্স মুখে দিয়ে রুয়াতের দিকে তাকিয়ে ফিসফিস করে বলে, রুয়াত ব্রো মেবি রেগে গেছে। যাও উপরে। আমি যাব। আচ্ছা যাচ্ছি। আচ্ছা ভাইয়া, আপনার ভাইয়ের মুখে কি আম্মা মধু ঢালেননি জন্মের পর? আরে ভাবি, ভাইয়া তো সুইটস লাইক করে না ছোট থেকেই। মা বলেছিল মধু মুখে দিতে না দিতেই নাকি ভাইয়া বমি করে দিয়েছিল। রুয়াত তাকালো সানজিদার দিকে। এর জন্যই মিষ্টি কথা বের হয় না তোমার ভাইয়ের মুখ দিয়ে, তাই না? হ্যাঁ, কাঠখোট্টা মানুষ। সব সময় মুখটারে পেঁচার মতো করে রাখে। রুয়াত বসা থেকে উঠে নিজের রুমে চলে আসলো। রুমে ঢুকে দেখলো সাফায়াত বেকুনিতে দাঁড়িয়ে বৃষ্টি দেখছে। রুয়াত পাশে গিয়ে দাঁড়ালো। সাফায়াত রুয়াতের উপস্থিতি টের পেয়েও তাকালো না। রুয়াত তাকালো সাফায়াতের দিকে। স্যার শুনুন। সাফায়াত বিরক্তিকর চোখে তাকালো। আম্মা বলল গ্রামে যাওয়ার কথা। আপনাদের গ্রামটা কোথায়? পটুয়াখালী। আচ্ছা স্যার, আপনাদের গ্রামের বাড়ি কে কে আছে? বড় কাকা, ফুপি, তাদের ছেলেপেলে, দাদা দাদি সবাই। ও আচ্ছা। আচ্ছা স্যার, জবাটা কে? সাফায়াত অনেকটাই বিরক্ত হলো এই স্যার স্যার ডাক শুনে। বৃষ্টি দেখার মুড নষ্ট করে দিয়েছে এই মেয়ে। সাফায়াতকে চুপ থাকতে দেখে রুয়াত ফের বলে উঠল, স্যার চুপ কেন? সাফায়াত রাগী চোখে তাকালো, দাঁত চেপে বলল, হোয়াটস মিন স্যার? এটা ভার্সিটি নাকি ক্লাসরুম? বেডরুম। তো স্যার স্যার বলে মাথা খাচ্ছ কেন? অভ্যাস। চেঞ্জ করো অভ্যাস। আচ্ছা এখন বলুন না জবাটা কে? ও আছে গ্রামে। আমার কাজিন। ফুপির মেয়ে। বেশ সুন্দরী তাই না? হ্যাঁ। খুঁটিয়ে খুঁটিয়ে দেখছুন তাকে তাই না? খুঁটিয়ে দেখতে যাব কেন? ছোট থেকে চোখের সামনে বড় হতে দেখছি, নজরে এসেই যায়। আমি আপনার বউ। আপনার নজরে এসেছি আমি। সাফায়াত বাঁকা চোখে তাকালো। নজরে আসতে চাও? অবশ্যই। সামলাতে পারবে তখন? কেন পারবো না? অবশ্যই পারবো। সময় বলবে সে কথা। সাফায়াত রুমে চলে আসলো। রুয়াত পেছনে পেছনে রুমে আসলো। অবাক হওয়ার ভান করে বলল, এখন একটা জিনিস খেয়াল করলাম জানেন? কি? রুমে আসার পর একটুর জন্যও আপনি করে কথা বলেননি। বাহ, বেশ চেঞ্জ তো। আরো চাও চেঞ্জ? সে আর বলতে। আচ্ছা। কি আচ্ছা? কিছু না। এবারই আসার পর তো আমি তোমাকে একবারের জন্যও পড়তে বসতে দেখলাম না। বই খাতা তো আনা হয়েছে। আশ্চর্য, বিয়ের 4 দিন হলো মাত্র। এর মধ্যে কোন বিবাহিত মেয়ে পড়তে বসে? কয়েক সপ্তাহ যাক ঘুরে আসি, তারপর পড়তে বসবো। বেশ মনে যেন থাকে। আমার স্মৃতি শক্তি বেশ ভালো। ভুলি না কিছু সহজে। আচ্ছা বেকনিতে দরজাটা লাগিয়ে দাও, বৃষ্টির পানি ছিটে রুমে আসছে। আমি বৃষ্টি দেখব। দরজা লাগালে দেখব কিভাবে? জানালা দিয়ে। বেকনিতে দাঁড়িয়ে দেখলে ভিজে যাবে। চেঞ্জ করে নিব ভিজে গেলে। ঠান্ডা লাগবে। ঠান্ডা লাগলে ডক্টরের কাছে নিয়ে যাবেন। নাকি ঠান্ডা লাগলে বউয়ের পেছনে টাকা ঢালতে হবে সেজন্য ভয় না করছেন? সাফায়াত আশায় করে সোফায় বসে বলল, বউয়ের পেছনে টাকা ভাঙার মতো টাকা পয়সা আলহামদুলিল্লাহ সাফায়াত ইমতিয়াজ নাসের আছে। বাহ, বড়লোক জামাই আমার। হইনি এখনো বড়লোক। যে লোক বউয়ের পেছনে টাকা ভাঙায় কৃপণতা করে না সে ব্যক্তি নিঃসন্দেহে বড়লোক। কে বলেছে এ কথা? আমি নিজেই নিজেকে বলে প্রাউড ফিল করাচ্ছি। যে আব্বা আমার জন্য সুপাত্রই সিলেক্ট করেছে। সুপাত্র কে আমি? আমার বিয়েটা কি তাহলে অন্য কারো সাথে হয়েছে আপনি বাদে? আমি মোটেও সুপাত্র নই। আশ্চর্য, প্রশংসা করছি আপনার। আর আপনি যেচে নিজেকে বলছে আপনি সুপাত্র নন। হুম। সত্যি বললাম। আচ্ছা চলেন কালবৈশাখীর ঝড়ের বৃষ্টি দেখি বসে। বৃষ্টি দেখার কি আছে? রুয়াত বেকনিতে যেতে যেতে বলে, সাদমান ভাইয়া ঠিকই বলেছে, আপনার নাম পাল্টে নিরামিষ ইমতিয়াজ রসকহীন কাঠখোট্টা রাখা উচিত। খাবারে বেশি বেশি আমিষ খাবেন। কথাটা বলে প্রত্যুত্তরে সাফায়াতের কোনো রেসপন্স না পেয়ে পেছনে ফিরে দেখে সাফায়াত তার ঠিক পেছনে দাঁড়ানো। রুয়াত আকস্মিক পেছনে দেখে চমকে যায়। বুকে ফু দিয়ে বলে, ভয় পাইয়ে দিয়েছেন। শব্দ করে আসতে হয়তো। সাফায়াত কেমন একটা দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে রুয়াতের দিকে। রুয়াত সাফায়াতকে এভাবে তাকিয়ে থাকতে দেখে সামনে তাকালো।
এমন ভাবে তাকানোর কি আছে? আর কথা বলছে না কেন? রুয়া তার চোখে তাকিয়ে সাফায়াতকে সেই দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকতে দেখে ভ্রু নাচিয়ে বলে, এমন ভাবে তাকায় আছেন কেন? এই দৃষ্টি তো ভালো না। মতলব কি? সাফায়াত দৃষ্টি সরিয়ে নিল। বিড়বিড় করে ইডিয়ট বলে পাশ থেকে রশিতে ঝুলানো টাওয়ালটা নিয়ে চলে গেল। রাতের ঝড় শেষে নতুন এক ভোরের আগমন ঘটল। রুয়াত খুব ভোরেই ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে বাগানে ঘাসের উপর হাঁটাহাঁটি করছে। বৃষ্টি পড়ার দরুন মাটি থেকে আলাদা এক ঘ্রাণ ভেসে আসছে। রুয়াত বাগানে থাকা দোলনায় বসল। বাড়ির সবাই ঘুমে বিভোর। রুয়াত পেয়ারা গাছের দিকে তাকাতেই দেখতে পায় গাছের ডালে ময়না দুটো পাখি বসে পেয়ারা খাচ্ছে। ছেলে না মেয়ে সেটা বুঝতে পারল না রুয়াত। তাকিয়ে রইল এক ধ্যানে পাখিগুলোর দিকে। রুয়াতের মতে পাখিরা হয় মুক্ত স্বাধীন। তারা তাদের নিজ মতো এক দেশ থেকে আরেক দেশে উড়ে বেড়ায়। কোনো সীমাবদ্ধতা নেই তাদের। কোনো আদেশ নিষেধাজ্ঞা নেই। পৃথিবীতে একমাত্র পাখিগুলোই তো স্বাধীনভাবে বাঁচতে পারে। তাই তো মানুষ পাখি হতে চায়। পাখির মতো দুটো ডানা চায়, যাতে মন খারাপের সময় এক দেশ থেকে আরেক দেশ উড়ে বেড়াতে পারে। ওই নীল আকাশের মেঘগুলোর সাথে মিশে ভেসে বেড়াতে পারে। কল্পনা। নিছকই কল্পনা বাঁধে মনে মানুষ। সাফায়াত আড়মোড়া ভেঙে বেকুনিতে আসতেই চোখ গিয়ে আটকে দোলনায় বসে থাকা রুয়াতের উপর। মাথায় ওড়না দিয়ে সম্পূর্ণ মাথাটা ঢাকা। এক হাত দোলনার লোহায় দিয়ে মাথা ঠেকিয়ে আছে। কিছু দেখছে। সাফায়াত দৃষ্টি অনুসরণ করল। পেয়ারা গাছের পাখির দিকে তাকিয়ে আছে। সাফায়াত ডেকে উঠল, রুয়াত। রুয়াত ঘাড় ফিরিয়ে আশেপাশে তাকালো। কেউ তো নেই। সাফায়াত ডাকল, কোথা থেকে? আমি বেলকনিতে। রুয়াত বেকনিতে তাকালো। সাফায়াতের মুখশ্রী দেখে মুখে হাসি ফুটল। হাসি মুখেই বলল, কখন উঠলেন? এই তো কেবলই। ওখানে কেন তুমি? প্রকৃতির ঘ্রাণ নিচ্ছি, আপনিও আসুন। সাফায়াত বেলকনি থেকে চলে গেল। মিনিটের মধ্যেই এসে রুয়াতের পাশে দাঁড়ালো। রুয়াত সরে বসে বলল, বসুন। সাফায়াত বসল। গগনে এখনো সূর্য উঠেনি। রুয়াত আর চোখে তাকিয়ে বলল, চা খাবেন? এমন স্নিগ্ধ পরিবেশে বসে চা খেয়ে প্রকৃতি বিলাস করার আনন্দই আলাদা। কফি হলে খাওয়াই যায়। রুয়াত উঠে দাঁড়ালো। অপেক্ষা করুন, আমি ফতাফত বানিয়ে আনছি। রুয়াত চলে গেল। 10 মিনিটের মধ্যে কফির মগ আর চায়ের কাপ হাতে করে আসলো। কফির মগটা সাফায়াতের হাতে দিয়ে দোলনায় বসে পড়ল। সাফায়াত কফির মগটা নিয়ে চুমুক বসাতে নিবে এমন সময় রুয়াত বাধা দিল। সাফায়াত ভ্রু কুঁচকে তাকালো। একটু পরে খান। আগে আপনার আর আমার চা কফির কাপের পিক তুলে নেই। দেখি হাতটা বাড়ান মগটা নিয়ে। সাফায়াত বা হাতে কফির মগটা নিয়ে হাত বাড়ালো। রুয়াত নিজের চায়ের কাপটা নিয়ে হাত বাড়িয়ে কপাল হাতের পিক তুলে নিল। পিকগুলো জুম করে দেখতে দেখতে বলল, এবার খান। সাফায়াত চুমুক বসালো মগে। তুমি কফিটা মোটামুটি ভালোই বানাও রুয়াত। সত্যি? প্রশংসা করলেন। নাকি পাম দিলেন কোনটা? সত্যিটাই বলেছি। কাউকে পাম দিয়ে কথা বলা আমার দ্বারা হয় না, আমি স্ট্রেট কথা বলি। রুয়াত মুচকি হেসে বলল, আই লাইক ইট। তবুও মাঝে সাঝে আমার মন রক্ষা করার জন্য হলেও দু একটা পাম দিয়ে কথা বলবেন ওকে। সাফায়াত কিছু বললে না। রুয়াত পিকটা ফেসবুকে আপলোড দিয়ে ক্যাপশন হিসেবে লিখল, প্রিয় পুরুষের সান্নিধ্যে প্রথমবার চা কফির সাথে প্রকৃতি বিলাস। সাদমান মর্নিং ওয়াক করে বাড়ির ভেতর ঢুকতেই সাফায়াত আর রুয়াতকে বাগানে দেখে দৌড়ে তাদের কাছে আসলো। রুয়াতকে মনোযোগ দিয়ে ফোন ঘাঁটতে দেখে বলে, কি দেখছো রুয়াত? রুয়াত মাথা উঁচু করে তাকায়। এমনি ছবি দেখছিলাম ভাইয়া। আপনি কোথা থেকে আসলেন? হাঁটতে বের হয়েছিলাম। এই ব্রো, আমার ফ্রেন্ড সার্কেল তোমার আর রুয়াতের পিক দেখতে চেয়েছে। আসো তো একটা সেলফি তুলি। রুয়াত, তোমার ফোনটা দাও তো। রুয়াত ফোনটা বাড়িয়ে দিল। সাদমান ফোনটা নিয়ে সামনে দাঁড়িয়ে সেলফি তুলল। সাদমান গ্যালারিতে ছবিটা দেখার জন্য গিয়ে দেখে সাফায়াতের মুখ বোঝা যাচ্ছে না কফির মগ মুখে থাকায়। সাদমান পিছু ফিরে বলল, ব্রো পরে খাও কফি, আগে একটা সেলফি তুলে নেই। সাফায়াত তাকালো ফোনের দিকে। সাদমান তুলে ফেলল পিক। পিকটা দেখে নেয় ফের। এবারের পিকটা ঠিকঠাক আছে। রুয়াতের ফোন রুয়াতকে দিয়ে বলে, হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিও। রুয়াত আচ্ছা বলে সাদমান চলে যায়। রুয়াত সাদমানের হোয়াটসঅ্যাপে পিকগুলো পাঠিয়ে দেয়।
তারপর ফেসবুকে ঢুকে তাদের তিনজনের একটা পিক আপলোড দিয়ে ক্যাপশন দেয়, সকালটা সুন্দর ছিল। ডাইনিং টেবিলে বসে খাবার খাচ্ছে সাফায়াত, সাদমান, রুয়াত, সানজিদা। শারমিন বেগম খাবার বেড়ে দিচ্ছে। সাদমান খাচ্ছে আর ফোন স্ক্রল করছে। সাফায়াত তার চোখে দেখল। এটো প্লেটে হাত ধুতে ধুতে গম্ভীর কণ্ঠে বলে, এটা কোন ধরনের অভ্যাস তোর যে খাওয়ার সময় ফোন স্ক্রল করিস? এই অভ্যাসটা চেঞ্জ করিস। সাদমান ফোন বন্ধ করে খাওয়ায় মনোযোগ দিল। সাফায়াত টিস্যু দিয়ে হাত মুছে রুয়াতের দিকে তাকিয়ে বলল, আমি গাড়িতে অপেক্ষা করছি। রুয়াত মাথা নাড়ালো। সাফায়াত চলে গেল। রুয়াত খাওয়া শেষে হাত ধুয়ে সোফা থেকে ব্যাগটা নিয়ে শারমিন বেগমের উদ্দেশ্যে বলে, আসছি আম্মু। সাবধানে যেও ভার্সিটি। রুয়াত মুচকি হেসে চলে আসলো। গাড়ির কাছে আসতেই দেখল সাফায়াত গাড়ির ভেতর বসে আছে। রুয়াত গাড়িতে উঠে ব্যাগটা কোলে নিয়ে বলে, চলুন। সাফায়াত গাড়ি স্টার্ট দিল। মাঝ রাস্তায় এসে জ্যামে আটকে পড়ল তারা। লম্বা জ্যাম, গাড়ি একটুও এগোতে পারছে না। বিরক্তিতে সাফায়াতের চোখ মুখ কুঁচকে আসে। রুয়াত তাকায় সেই বিরক্ত মাখা মুখ পানে। লোকটাকে আজকাল বেশ ভালোই লাগছে তার কাছে। ভার্সিটিতে যেমন রাগী দেখেছিল কই বাসায় তো তেমন রাগী না। তবে বেশ গম্ভীর এই লোক। খুব একটা হাসি মুখ দেখেনি রুয়াত। সাফায়াত বাহিরে দৃষ্টিপাত করে তাকিয়ে আছে। বিরক্তির চরম পর্যায়ে যাওয়ায় পথে সামনে থাকা গাড়িগুলো চলতে শুরু করল। প্রলম্বিত দীর্ঘশ্বাস ফেলল সাফায়াত। তারপর মনোযোগ দিল গাড়ি চালাতে। ভার্সিটির সামনে আসতেই রুয়াত নেমে যায় গাড়ি থেকে। তারপর সোজা ক্লাসের দিকে হাঁটা ধরে। ক্লাসের সামনে আসতেই দেখে ইংরেজি টিচার নাইমুর জাকারিয়া ক্লাসে অলরেডি ঢুকে ক্লাস নেওয়া শুরু করেছে। রুয়াত শুকনো মুখ করে বলল, মে আই কামিং স্যার? নাইমুর জাকারিয়া পড়ানোতে ব্যাঘাত পেয়ে তাকালো রুয়াতের পানে। তারপর হাতের ঘড়িটায় চোখ বুলিয়ে বলে, কটা বাজে এখন? 10টা 20। ক্লাস শুরু কয়টায়? 10টায়। বাকি মিনিট বাহিরে দাঁড়িয়ে থাকো। আমি বের হলে ঢুকবে ক্লাসে। রুয়াত মন খারাপ নিয়ে ক্লাসের বাহিরে দাঁড়িয়ে রইল। সাফায়াত সেকেন্ড ফ্লোরে উঠে ক্লাসে ঢুকতে নিবে এমন সময় সামনে তাকিয়ে দেখে রুয়াত ক্লাসের বাহিরে দাঁড়িয়ে আছে। বুঝতে বাকি নেই দেরি হবার দরুন বাহিরে দাঁড় করিয়ে রেখেছে টিচার। সাফায়াত ফোন থেকে টিচার্স ক্লাস রুটিন দেখে নিল আজ ফার্স্ট ক্লাসে কোন টিচার। নাইমুর জাকারিয়া নাম দেখে ফোনের কল লিস্টে গিয়ে নাইমুরকে ফোন লাগালো। নাইমুর আকস্মিক সাফায়াতের ফোন কল পেয়ে পড়ানো বন্ধ করে সাইডে গিয়ে ফোন রিসিভ করে বলে, হ্যালো। সাফায়াত জবাব দিল, ক্লাসের বাহিরে যাকে দাঁড় করিয়ে রেখেছিস তাকে ক্লাসে ঢুকতে দে। নাইমুর ভ্রু কুঁচকালো। মেয়েটা দেরি করে আসছে, তাকে কেন ক্লাসে ঢুকতে দিব? রাস্তায় জ্যাম ছিল বিধায় দেরি হয়েছে। আর বিষয়টা আমার ভালো লাগছে না। আশ্চর্য, তোর কেন ভালো লাগবে না? বউ রেখে অন্য মেয়ের জন্য দরদ হচ্ছে কেন তোর? ভাবসাব তো ভালো ঠেকেছে না সাফু। জবার নম্বরটা দে, এখনই বলে দিব। সাফায়াতের মুখ আগের তুলনায় গম্ভীর হলো। জবাকে আমি বিয়ে করিনি নাইমুর। আমার বউ রুয়াত, যাকে বাহিরে দাঁড় করিয়ে রেখেছিস। নাইমুর অবাক হয়ে কিছুটা উচ্চস্বরে বলে, কি? পরক্ষণে স্টুডেন্টদের দিকে তাকিয়ে দেখে তারা তার দিকে তাকিয়ে আছে। নিজেকে স্বাভাবিক করে নাইমুর বলল, তোর সাথে না জবার বিয়ে হবার কথা ছিল? তাহলে রুয়াতের সাথে হলো কিভাবে? পরে বলবো, সময় করে। এখন ব্যাটা রুয়াতকে ঢুকতে দে ক্লাসে। টুরু লাভ বুঝছি। রাখলাম এখন। নাইমুর ফোনটা পকেটে ঢুকিয়ে মুখটা গম্ভীর করল। তারপর রুয়াতের দিকে তাকিয়ে বলল, ক্লাসে আসো। রুয়াত ক্লাসে ঢুকে সুইটির পাশে বসল। নাইমুর পড়ালো আর বারবার রুয়াতের দিকে তাকালো। কিভাবে হলো জবার সাথে বিয়েটা না হয়ে রুয়াতের সাথে? বেল বাজতেই নাইমুর রুয়াতদের আগামী পড়া দিয়ে চলে যায়। সেকেন্ড ক্লাসে সাফায়াত আসে। ক্লাসে ঢুকেই সর্বপ্রথম চোখ যায় রুয়াতের দিকে। শেষ বেঞ্চে বসে আছে। সাফায়াত অ্যাকাউন্ট বই বের করে অঙ্ক বুঝালো হোয়াইট বোর্ডে। রুয়াত মনোযোগ দিল ক্লাসে। এর মধ্যে দুজন ছেলে আসলো ট্যুরের চাঁদা নিতে। ভেতরে আসার অনুমতি চাইলে সাফায়াত গম্ভীর কণ্ঠে বলে, আমি ক্লাস নেওয়ার সময়ই কি তোমাদের এই ক্লাসে আসতে হয় আমার পড়ায় ব্যাঘাত ঘটানোর জন্য? নেহাল শান্ত কণ্ঠে বলল, জরুরি না হলে আসি না স্যার। সাফায়াত ক্লাসে আসার অনুমতি দিল। নেহাল এক এক করে সবার থেকে ট্যুরের টাকা তুলল।
সুইটির কাছে এসে টাকা নিতেই সুইটি রাগী চোখে তাকিয়ে টাকাটা ঠুসে দিল। আর বিড়বিড় করে বলল, টাকাগুলো নিয়ে ভেগে যাস। নেহাল চকিতে তাকালো সুইটির দিকে, ঢের বুঝে গেল কথার মানে। বেয়াদব বলে তারপর চলে আসলো। সাফায়াত মনোযোগ দিল পড়ানোতে। রোহান ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে বসে আছে। মাথায় এখনো ব্যান্ডেজ। কাল সকালে রওনা দেওয়া হবে কুয়াকাটার উদ্দেশ্যে। সবকিছুর ব্যবস্থা করা শেষ। নেহাল চেয়ে দেখছে রোহানকে। রোহান মনের সুখে ফোন টিপছে। ডিপার্টমেন্টের হেড সাইফুল ইসলাম যে কিনা নেহালের বাবা, তিনি রোহানের দিকে তাকিয়ে বলে, কিসের জন্য এসেছিস তোরা বল? নিশ্চয়ই আপনার মেয়েকে বিয়ে করতে নয় স্যার। আমাকে সেকেন্ড ইয়ারদের সাথে ট্যুরে যাওয়ার ব্যবস্থা করে দিন। আপনার ছেলেকেও সাথে নিব, চাইলে তার ছিঁড়া মেয়েকেও পাঠাতে পারেন। কয়েকদিনের জন্য মানিয়ে নিব। তবুও পাঠানোর ব্যবস্থা করুন। তোর মামুকে গিয়ে বল ব্যবস্থা করে দিতে। মামু এসব ছোটখাটো বিষয়ে হেল্প করে না। আপনাকেই করতে হবে। দেখছি কি করা যায়। এখন যা এখান থেকে। রোহান চলে গেল। নেহাল বাবার দিকে তাকিয়ে বলে, না করতে পারো না ডিরেক্ট? উচ্ছনে চলে যাচ্ছে ছেলেটা। তুই কি কম উচ্ছনে চলে গেছিস? দুইটাই তো বদের হাড্ডি, আবার আসছিস আরেকজনকে নিয়ে বলতে। নেহাল মুখ ভেঙচি দিল। যেতে যেতে বলে গেল, ভালো হতে চাইছি, দাম দিলে না। পরে শুধু কথা শুনিয়ে দেখো, তোমার সাধের ডুপ্লেক্স বাড়িতে আগুন ধরিয়ে দিব। ক্লাস শেষ করে রুয়াত আর সুইটি মাঠ দিয়ে হেঁটে যাচ্ছে। রোহান, নেহাল ছাউনির নিচে বসে ছিল। রোহান রুয়াতকে দেখামাত্রই তার দিকে এক ধ্যানে তাকিয়ে থাকে। নেহাল গলা ঝেড়ে বলল, মনে হয় না তাকিয়ে থেকে কোনো লাভ হবে রোহান। চকিতে ফিরে তাকালো রোহান। মানে? কাল দেখেছি এক ছেলের সাথে রুয়াতকে। মেবি বয়ফ্রেন্ড। কাল দেখেছিস আর আজ বলছিস? বলতে চেয়েছিলাম কাল, কিন্তু রেগে থাকায় বলতে মনে নেই। আই থিঙ্ক রুয়াত মিঙ্গেল। ভাই ও তো হতে পারে। হতেও পারে, শিও না। তোর পেয়ার লাল সুইটির থেকে জেনে আমায় জানাস তো। কথা বলে না আমার সাথে। কেন? মনোমালিন্য চলছে আমাদের মাঝে। হোয়াই? ওর বিয়ের জন্য নাকি বাসা থেকে পাত্র দেখছে। তাই আমাকে বলতেছে কিছু করার জন্য। আমার কি বিয়ের বয়স হইছে বল? তবুও ওর বাপরে বলছিলাম, আমি কি রোজগার করি? কি খাওয়ামু তার মেয়েরে বল? শালা লুইচ্ছা, প্রেম করার সময় মনে ছিল না তুই বেকার। মায়ের পেট থেকে আসা ফিটার খাওয়া শিশু। এখন আসছিস ভাউতাবাজি করার জন্য। সুইটির জায়গায় আমি থাকলে মাঠে দাঁড় করিয়ে ফুলস্টপহীন পিটাইতাম। একদম শালা বলবি না। আমার বোনকে তোর কাছে বিয়ে দেইনি। আর ইচ্ছা বলস কেন? সুইটি বলতে পারবো, আমি ওর সাথে রিলেশন করা কালীন কিস বা ডেটে গেছি। মিটমাট করে নে যা। রুয়াতের খোঁজ এনে আবার মনোমালিন্য শুরু করে দিস, নো প্রবলেম। তুই একটা স্বার্থবাদী জানিস। আই নো। এখন যা। না অপমান করবে রুয়াতের সামনে। রাতে কথা বলে নিব। কাল তাহলে যাচ্ছি কুয়াকাটা। না গিয়ে উপায় আছে। ভাবছি সুইটির আব্বাকে আজ ফোন দিব। মেয়ে ভালোয় ভালোই বিয়ে দিতে রাজি হলে তো হলোই। তা না হলে কুয়াকাটা থেকে বিয়ে করে একদম হানিমুন সেরে ফিরব। সমুদ্র সৈকতে চুবিয়ে আনবো শালা। আমার বিয়ের ঘটকালি করার তুই বিয়ে করলে। রাত 9টা, রাতের খাবার খেয়ে রুমে এসে জামাকাপড় ঢুকোচ্ছে ল্যাগাজে রুয়াত। সাফায়াত এখনো বসার ঘরে। রুয়াত নিজের প্রয়োজনীয় জামা ও কসমেটিক্স ভরে এক সাইড সাফায়াতের জামা কাপড়ের জন্য ফাঁকা রাখে। সাফায়াত রুমে আসলে তার থেকে জেনে কাপড় ভরবে। তাই আপাতত লাগেজটা সাইডে রেখে ড্রেসিং টেবিলের উপর থেকে হেয়ার ব্যান্ড নিয়ে চুলগুলো আটকে নিল। তারপর বিছানায় ছড়িয়ে ছিটিয়ে থাকা অপ্রয়োজনীয় জামাকাপড় আলমারিতে ভরে রাখল। বেলকনির দিকে চোখ যেতেই রুয়াতের চোখ আটকে যায় থালার মতো ইয়া বড় চাঁদে। পরিপূর্ণ চাঁদ। চাঁদের আলো রুম অব্দি চলে আসছে। আজ জ্যোৎস্না রাত, চারিপাশে চাঁদের আলোয় আলোকিত হয়ে আছে গোটা দেশ। রুয়াত বেকনিতে আসলো। পৃথিবীর সব সুন্দরের ভেতর তুমি এক সুন্দর চাঁদ। তোমার সুন্দরতা ও তোমার কলঙ্ককে ছেয়ে গেছে। তাই তো যখন কেউ তোমায় মুগ্ধ হয়ে দেখে সে তোমার কলঙ্ককে ভুলে যায়। পেছনে থেকে দরজা বন্ধ করার শব্দে রুয়াত পেছনে ফিরে। সাফায়াত এসেছে রুমে। তার দিকে এগিয়ে আসছে। পাশে দাঁড়িয়েই বলে, এখানে দাঁড়িয়ে কেন? রুয়াত শ্বাস টেনে বলে, একটু চন্দ্রর সাথে বিলাস করছি। চন্দ্র বিলাস? আসলে আমি মিঙ্গেল হয়েও সিঙ্গেল তো, সেজন্য। সাফায়াত বাঁকা চোখে তাকালো।
আমাকে ডাক বা মেসেজ দিতে। বিলাসীর সঙ্গী হতাম। মাথায় আসেনি তো, সেই দোষ কি আমার? অবশ্যই আপনার। এই সেম কাজটা তো আপনার করা উচিত। আপনি বেকনিতে বসে অপেক্ষা করবেন আমার। আমি নিচে রান্নাঘরে কাজ করব। আপনি অপেক্ষা করতে করতে অধৈর্য হয়ে যাবেন। তারপর ফোন দিবেন, আর তা না হলে ডেকে নিয়ে এসে চন্দ্র বিলাস করাবেন। জানেন, আমার একটা ড্রিম আছে। কি? এমন এক রাতে হয় পাহাড়ের চূড়ায়, আর তা না হলে নীরব শান্ত নদীর পাড়ে প্রিয় মানুষের সাথে রাতের নিস্তব্ধতাকে অনুভব করব। যেখানে শব্দ বলতে তার আর আমার নিঃশ্বাসের শব্দ ছাড়া আর কিছু শোনা যাবে না। সাফায়াত হাসল রুয়াতের অগোচরে। তারপর রুয়াতের মাথায় গাঁটটা মেরে বলে, রাত অনেক হলো, ঘুমাতে এসো। কাল সকাল সকাল বের হতে হবে তো। রুয়াত রুমে ঢুকতে ঢুকতে বলে, ঘুমানোর আগে বলুন আপনার কোন জামাকাপড়গুলো লাগেজে ভরতে হবে। আমি ভরে রাখবো। আলমারিটা খুলো। দেখো, হোয়াইট শার্ট, ব্লু শার্ট আর ব্ল্যাক শার্ট আছে, ওই দুটো নাও। আর টি শার্ট নাও 3টে। আর প্যান্ট ট্রাউজার। রুয়াত কথা মতো সেগুলো ভরে নিল লাগেজে। সাফায়াত ততক্ষণে বিছানায় গিয়ে শুয়ে পড়েছে। রুয়াতের কাজ শেষ হওয়া দেখে সাফায়াত বলে, লাইটটা বন্ধ করে চুপচাপ শুয়ে পড়ো পাশে। রুয়াত লাইট নিভিয়ে দিয়ে সাফায়াতের পাশে এসে শুয়ে পড়ল। জানালা ভেদ করে চাঁদের আলো তাদের বিছানায় গড়াগড়ি খাচ্ছে। সাফায়াত তাকালো রুয়াতের মুখের দিকে। চাঁদের আলো পোড়ায় চকচক করছে মুখটা। রুয়াত সাফায়াতকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে বলে উঠে, কি দেখেন এভাবে তাকিয়ে? সাফায়াত ঘোর লাগা কণ্ঠে বলল, পৃথিবীতে থাকা আরেক চাঁদকে। রুয়াত মুখ বাঁকালো। অন্য দিকে ফিরে বলল, হ্যাঁ, শুধু তাকিয়েই থাকেন। তাকিয়ে থাকলেই তো পুরো জীবন চলে যাবে। আর কিছু করা লাগবে না। সাফায়াত ভ্রু কুঁচকালো। মেয়েটা কি বুঝাতে চাইছে তাকে? তাই ঠোঁট কামড়ে জবাব দিল, কিছু করার কথা ছিল। রুয়াত মাথা ঘুরালো। কিছু করার কথা ছিল না বুঝি? বুঝিয়ে বলো। টিচারকে আপনি না আমি? আমি? তাতে কি? তো ভালো জানার বুঝার কথা কার? তোমার। হ্যাঁ ভাই, আমারই বুঝার কথা যে আপনি তো কাঠখোট্টা মানুষ, এসব আপনার মাথায় ঢুকলেও মুখ ফুটে স্বীকার করবেন না। ঘুরে ফিরে আমার মুখ থেকেই ডিটেইলস সহ শুনতে চাইবেন। রুয়াত রেগে বলল কথাগুলো। লোকটা কি বুঝে না নাকি? সাফায়াত হাসল রুয়াতের রাগী মুখশ্রী দেখে। কিছুটা সময় চুপ থেকে রুয়াতের বাহু টেনে কাছে আনল। রুয়াত চমকে উঠল। মাথাটা এসে সাফায়াতের বুকে ঠেকেছে। রুয়াতের নিঃশ্বাস ভারী হয়ে আসলো। বুক ধড়ফড় করছে। রুয়াত ছোটাছুটি করল দূরে আসার জন্য। সাফায়াত শক্ত করে চেপে ধরল। ছোটাছুটি কেন করছো? একটু আগেই তো এটার ইঙ্গিতও দিচ্ছিলে। তাই বলে এভাবে চেপে ধরবেন? কই চেপে ধরলাম? আমি তো এখনো কিছু চেপে ধরিনি। রুয়াত রাগান্বিত হয়ে তাকালো। সাফায়াত ইনোসেন্ট ফেস নিয়ে তাকিয়ে আছে। রুয়াত ফের মাথা অন্য দিকে ঘুরাতে নিলে সাফায়াত রুয়াতের গলায় মুখ গুজে দেয়। রুয়াত এবার বরফের মতো জমে যায়। তার ভীষণ সুরসুরি লাগছে। সাফায়াত আলতো করে গলায় ঠোঁট ছুঁয়ে বলে, পুরুষ মানুষের ভালোবাসা প্রচণ্ড ভয়ঙ্কর হয় জানো তো রুয়াত। ভুলক্রমে যদি একবার তারা তাদের ভালোবাসা প্রকাশ করে ফেলে, তাহলে তার নারী প্রতি মুহূর্তে লজ্জায় পড়বে। এই দেখো, হালকা একটু প্রকাশ করাতেই তুমি কেমন থেকে থেকে নুয়ে পড়ছো। তাই ধীরে ধীরে প্রকাশ পাক আমার ভালোবাসাটা কেমন। তাহলে মানিয়ে নিতে পারবে খুব সহজে আমাকে। এবার ঘুমিয়ে পড়ো, আকার ইঙ্গিতে কিছু বুঝাতে হবে না। সাফায়াতের হাতের বাঁধন হালকা হতেই রুয়াত দূরে সরে আসে। বুকটা উঠানামা করছে এখনো তার। সাফায়াতের দিকে তাকাতেই সাফায়াতকে এখনো নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে তড়িৎ গতিতে মাথা ফিরিয়ে চোখ বন্ধ করে ফেলে। ভোরের এক নতুন স্নিগ্ধতা। রুয়াত রেডি হয়ে দাঁড়িয়ে আছে সুইটির সাথে, আর সাফায়াত দাঁড়িয়ে আছে কিছু শিক্ষকদের সাথে ভার্সিটির মাঠে। গাড়ি চলে এসেছে। এক এক করে সবাই গাড়িতে উঠছে। সুইটি রুয়াতও উঠে পড়ল। রোহান এসেছে দেরি করে। বাস ছাড়ার 5 মিনিট আগে। সাইফুল ইসলাম রোহান আর নেহালকে লেট করে আসতে দেখে রাগান্বিত হয়ে বলে, আজকের দিনেও তোদের লেট করে আসতে হবে? মেয়েদেরও এত সময় লাগে না সেজে আসতে যতটা তোদের লাগে। রোহান চুলে হাত দিয়ে বলে, আমার এখনো বিয়ে হয়নি স্যার। একটু সময় নিয়ে পরিপাটি হয়ে না আসলে মেয়েরা পছন্দ করবে না। আর পছন্দ না করলে মেয়ের বাবারা মেয়ে দিতে চাইবে না।
হ্যাঁ, তোমার মতো রাজনীতি করা ছেলেকে মেয়ের বাবা মেয়ে দেওয়ার জন্য তো বসে আছে। রাজনীতি করি দেখে ইনসাল্ট করছেন। গায়ে লাগে না করলেও আপনার সাথে কথা বলাই বেকার। ভালে জিনিস চোখেই পড়ে না আপনার। এই নেহাল চল তো। রোহান হাঁটা ধরল। পেছনে পেছনে নেহাল। রুয়াত কোন বাসে? সেকেন্ড বাসে। রবিন বলল। রোহান সেকেন্ড বাসে উঠতেই চোখ যায় ফোর্থ সিটে বসে থাকা রুয়াতের দিকে। অফ হোয়াইট কালারের গোল জামা পরেছে। মুখে হালকা সাজ। চুলগুলো বিনুনি করা। কিন্তু পাশেই সুইটিকে বসে থাকতে দেখে মুখ বিরক্তিতে কুঁচকে আসলো। পেছনে 4টা সিট খালি আছে। রোহান পেছনের সিটে যেতে যেতে নেহালকে বলে, শালা তোর গার্লফ্রেন্ড কেন আমার জায়গায় বসছে? পিছে নিয়ে আয় তোর গার্লফ্রেন্ডকে। আর আমাকে রুয়াতের পাশে বসার সুযোগ করে দে। নেহাল গা ছেড়ে দিয়ে বসলো সিটে। ওয়েট, মেসেজ দিচ্ছি। নেহাল মেসেজ পাঠালো সুইটিকে। এই সুইটি, পেছনে আসো। বিয়ে নিয়ে কথা আছে। সুইটি মেসেজটা দেখে তাকালো পেছনে। নেহাল ইশারায় মুখ দিয়ে শব্দহীন করে বলছে, প্লিজ আসো। মেয়েদের মন মমের মতো নরম। ভালোবাসার মানুষের থেকে পজিটিভ কিছু পেলে মন গলে যায়। নেহালকে অনেক ভালোবাসে সুইটি। বিয়ে নিয়ে কথা বলবে শুনে মনে আসার আলো জাগলো। রুয়াতের দিকে তাকিয়ে বলে, রুয়াত আমি পেছনে গিয়ে বসি তোমার সমস্যা না হলে। রুয়াত আচ্ছা বলে মুখ ঘুরিয়ে জানালার দিকে তাকালো। সুইটি উঠে আসলো। রোহান রুয়াতের পাশে বসার জন্য উঠে এগিয়ে আসতে নিলে সাফায়াত রুয়াতের পাশে বসে ফেলে। রোহান দাঁড়িয়ে যায়। নাইমুর সাফায়াতের দিকে তাকিয়ে বলে, আমি পেছনে গিয়ে বসছি তাহলে। নাইমুর রোহানের পাশে সিট খালি দেখে বসে পড়ে। রোহানের দিকে তাকিয়ে বলে, আরে রোহান দাঁড়িয়ে কেন বসো? রোহান কটমট করে নেহালের দিকে তাকালো। নেহাল ভ্যাবলা কান্ত মতো চেয়ে রইলে রোহানের দিকে। রোহান রেগে বসে পড়ল সিটে। রুয়াত নিজের পাশে সাফায়াতকে দেখে ভ্রু কুঁচকে বলল, আপনি আমার পাশে বসছেন কেন? কেন, কি হয়েছে? সবাই কিভাবে তাকাচ্ছে দেখুন। সাফায়াত তাকালো আশেপাশে। সবাই তাদের দুজনের দিকে ঢ্যাবঢ্যাব করে তাকিয়ে আছে। সাফায়াত তপ্তশ্বাস ফেলে বলল, সবাই তাকাচ্ছে, তাদের আমাদের কি? তাদের চোখ আছে তাই তাকিয়ে আছে। আমাদের উচিত তাদের ইগনোর করা। দুপুরের শেষ প্রহরে কুয়াকাটা স্বপ্নরাজ্য পার্ক এন্ড রিসোর্টে এসে পৌঁছালো রুয়াতরা। রিসর্টটা অসম্ভব সুন্দর। সাফায়াত গাড়ি থেকে নেমে রিসর্টে ঢুকে যায়। যাওয়ার আগে বলে রুয়াতকে তার পেছনে পেছনে আসতে। আগে থেকেই বুকিং করে রাখায় ঝামেলাবিহীন সাফায়াত একটা রুমের চাবি নিয়ে চলে গেল। এদিকে রুয়াত গাড়ি থেকে নামতেই সুইটি রুয়াতের হাত ধরে নেহালের কথা মতো। নেহাল বাসে থাকাকালীন সুইটিকে বলেছে সে যেই রুমে থাকবে সেই রুমে যেন রুয়াতকে নেয়। সুইটি পাল্টা জিজ্ঞেস করেছিল, কেন? প্রত্যুত্তরে নেহাল বলেছিল পরে বলবে। রুয়াত আকস্মিক সুইটিকে নিজের হাত চেপে ধরতে দেখে বিস্ময় নিয়ে বলে, কিছু বলবে? সুইটি উপর নিচ মাথা ঝাঁকায়। আমার সাথে রুম শেয়ার করবে রুয়াত? আসলে অন্য কারো সাথে তো আমার তেমন কোনো বন্ডিং নেই। সেজন্য বলছি শেয়ার করবে। রুয়াত ঠোঁট কামড়ে ধরল। সাফায়াতের সাথে একই রুমে থাকলে নিশ্চয়ই অনেক কথা উঠবে। যেহেতু কেউ জানে না তারা স্বামী স্ত্রী, তার চেয়ে বরং সুইটির সাথেই রুম শেয়ার করা অধিক ভালো হবে মনে করল রুয়াত। মুচকি হেসে বলল, শিওর। সুইটি রুয়াতকে নিয়ে রুমে চলে গেল। এদিকে সাফায়াত রুমে এসে শার্টের উপরের দুটো বুতাম খুলে বিছানায় হাত পা মিলে শুয়ে পড়ে। এসির পাওয়ারটা বাড়িয়ে দেয়। চোখ বন্ধ করে কিছু মুহূর্ত চলে যেতেই রুয়াতকে এখনো আসতে না দেখে শোয়া থেকে উঠে বসল। রুমের দরজা খুলে একটু মাথা বের করে করিডোরটা দেখে নিল। রুয়াতের ছায়াকেও দেখা যাচ্ছে না। সাফায়াত দরজা বন্ধ করল। পকেট থেকে ফোন বের করে রুয়াতের নম্বরে কল লাগালো। রুয়াত রুমে এসেই ওয়াশরুমে যায় ফ্রেশ হতে। ফোনটা বিছানায়। সুইটি রুয়াতের ফোনটা বাজতে দেখে রুয়াতকে ডেকে বলে, রুয়াত তোমার ফোন বাজছে। রুয়াত ওয়াশরুমের দরজা খুলে হাত বাড়িয়ে দিয়ে বলে, ফোনটা ধরিয়ে দাও তো সুইটি। সুইটি ফোনটা ধরিয়ে দেয় রুয়াতের হাতে। রুয়াত দরজা বন্ধ করে দেয়। ফোনটা রিসিভ করে কানে নিতেই ওপাশ থেকে সাফায়াত গম্ভীর কণ্ঠে বলে, কি ব্যাপার, এখনো রুমে আসছো না কেন? আমি সুইটির সাথে আছি। এখন ওয়াশরুমে। আমি যে বললাম আমার সাথে আসতে। ভেবে দেখুন আপনি আমি একসাথে থাকলে কথা উঠবে। সিন ক্রিয়েট হবে। কেউ তো জানে না আমরা স্বামী স্ত্রী। কেউ আস্ক করলে জানিয়ে দিব।
থাকি না এই রুমে। ঝামেলা করার কি দরকার? আমার জামাকাপড় সব তোমার লাগেজে। আমি ফ্রেশ হব কি করে? একটু অপেক্ষা করুন, আমি নিয়ে আসছি। সাফায়াত বিরক্ত হয়ে ফোন কেটে দেয়। রুয়াত তাড়াতাড়ি করে ওয়াশরুম থেকে বের হয়। রুয়াতের বের হওয়ার পর সুইটি ঢুকে ফ্রেশ হতে। সেই সুযোগে শপিং ব্যাগে করে সাফায়াতের জামাকাপড়গুলো ভরে বের হয়। তারপর সাফায়াতের নম্বরে কল দিয়ে জিজ্ঞেস করে কয় নম্বর রুমে সে। সাফায়াত বলে 107 নম্বর রুমে সে। রুয়াতদের রুম নম্বর 104। 2 রুম পরেই সাফায়াতের রুম। রুয়াতে আশেপাশে তাকিয়ে সাফায়াতের রুমের সামনে গিয়ে দরজায় কড়া নাড়তেই সাফায়াত দরজা খুলে দেয়। রুয়াত হাত বাড়িয়ে ব্যাগটা ধরিয়ে দিলে সাফায়াত রুয়াতের হাত টেনে ভেতরে নিয়ে দরজা বন্ধ করে দেয়। রুয়াত ভ্যাবাচ্যাকা খেয়ে যায়। ব্রু কুঁচকে বলে, আশ্চর্য, দরজা বন্ধ করলেন কেন? সাফায়াত গম্ভীর মুখে বলে, কি দরকার ছিল তোমার অন্য কারো সাথে রুম শেয়ার করার? কারণটা তো বললাম। ভয় পাও লোকের কথায়? একটু আধটু তো ভয় পাই। কয়েকটা দিনই তো থাকি না আলাদা। তার মানে বউ আমার চোখের সামনে থাকবে, তাকে আমি ছুঁতে পারবো না, ধরতে পারবো না? তাই তো অচেনার মতো বিহেভ করতে হবে। আমাদের সম্পর্কটা কি আদৌ সেই পর্যায়ে গেছে? কাছে থাকি আর দূরে থাকি তাতে কি? সাফায়াত টি শার্ট আর ট্রাউজার নিয়ে শক্ত মুখে বলল, আসতে পারো এখন। আলাদা থাকছো ভালো কথা, আমি যখন ডাক দিব সাথে সাথে তখন যেন আমার কাছে আসা চাই। সাফায়াত ওয়াশরুমে চলে যেতেই রুয়াত বেরিয়ে আসে। সুইটি ওয়াশরুম থেকে বের হয়ে রুয়াতকে রুমে ঢুকতে দেখে মাথা মুছতে মুছতে বলে, কোথায় গিয়েছিলে রুয়াত? একটু বাহিরে। খাওনি নিশ্চয়ই। হুম। চলো খেয়ে আসি। পেটে ইঁদুরগুলো ছুটাছুটি করছে। সুইটি রুয়াতকে নিয়ে খাবার খেতে আসলো। সুইটি রুয়াতের পরের রুম 105-এ উঠেছে নেহাল রোহান। প্ল্যানিং করেই। সুইটি রুম থেকে বের হবার আগে নেহালকে বলে সে খেতে যাচ্ছে। নেহাল যেন আসে। নেহাল মেসেজটা দেখে রোহানকে নিয়ে বের হয় রুম থেকে। প্রায় স্টুডেন্ট চলে এসেছে দুপুরে খাবারটা এই অবেলায় খেতে। টিচার্সদের টেবিল আলাদা। সুইটি রুয়াত যেই টেবিলে বসেছে খেতে সেই টেবিলেই মুখোমুখি বসেছে নেহাল রোহান। সাফায়াত ওয়াশরুম থেকে বের হবার পর ভেবেছিল রুয়াত থাকবে রুমে, দেন একসাথে আসবে খেতে। কিন্তু এখন খেতে এসে দেখছে রুয়াত অলরেডি বসে পড়েছে। সাফায়াত তার চোখে একবার তাকিয়ে নাইমুরের পাশে বসে। নাইমুর রুয়াতের দিকে একবার তাকিয়ে বলে, আলাদা যে ম্যাডামের ইচ্ছে সেজন্য। ভালোই হয়েছে। এই সময়ে না জানানোই ভালো। বিষয়টা অন্যদিকে চলে যাবে। সাফায়াত নাইমুরের কথায় কান না দিয়ে খাওয়ায় মনোযোগ দিল। রুয়াত সাফায়াতকে আসতে দেখে স্বস্তি পেল। খাবার সামনে নিয়ে বসেছিল। অপেক্ষা করছিল সাফায়াতের আসার। সাফায়াতকে খেতে দেখে রুয়াতও খাবার মুখে নিল। রোহান খাবার খাচ্ছে আর চোখে রুয়াতকে দেখে চলছে। রুয়াত মাথা নিচু করে খাবার খাচ্ছে। খাওয়া শেষ হতেই রুয়াত হাত ধুয়ে উঠে চলে যায়। সুইটি ডেকে উঠে। রুয়াত পিছু ফিরে জিজ্ঞাসু দৃষ্টি নিয়ে, রেডি হয়ে আসো, সমুদ্র সৈকতে গিয়ে সূর্যাস্ত দেখব। রুয়াত রুমে এসে একটু সেজে নেয়। সাফায়াত গার্ডেনে দাঁড়িয়ে ছিল। রুয়াতকে আসতে দেখে মুখ আগের তুলনায় আরো গম্ভীর হয়। এর জন্যই সে স্টুডেন্ট বিয়ে করতে চায়নি। রুয়াত আশেপাশে তাকিয়ে কাউকে ধারে কাছে না দেখে সাফায়াতের দিকে এগিয়ে এসে বলে, আপনি যাবেন না সৈকতে? হুমুম যাব। চলুন যাই। তোমার ফ্রেন্ড কোথায়? আপনার সাথে যেতে এসেছি। ফ্রেন্ডকে কেন টানছেন? সাফায়াত হাঁটা ধরল। পেছনে পেছনে রুয়াতও। রিসর্ট থেকে একটু দূরে আসতেই রুয়াত সাফায়াতের হাত চেপে ধরল। সাফায়াত ঘাড় বেঁকিয়ে তাকালো হাতের দিকে। রুয়াত হালকা হেসে দাঁত বের করে বলল, কেউ নেই। সাফায়াত চেপে ধরল নরম হাতখানা। তারপর হাঁটা ধরল গন্তব্যে। রুয়াত সুইটিকে মেসেজ পাঠিয়ে দিল যেন তার জন্য অপেক্ষা না করে। রোহান রুয়াতের জন্য অপেক্ষায় ছিল। নেহাল জানালো রুয়াত চলে গেছে। রোহান হতাশার শ্বাস ফেলল। কোনোভাবেই রুয়াতের কাছে পৌঁছাতে পারছে না সে। বিকেল গড়াতেই পর্যটকদের চোখ পশ্চিম আকাশে। একটু একটু করে সাগরের বুকে যতই হেলে পড়ছে সূর্য, ততই রাঙা হয়ে উঠে আকাশ ও তার চারপাশ। নীরবে সৈকতে আছড়ে পড়ছে সাগরের ঢেউ। সেই ঢেউয়ে নেমে পা ভিজে দর্শনার্থীরা দেখছেন সূর্যাস্ত। সন্ধ্যার আগ মুহূর্তে বাড়তে থাকে ভিড়।
ক্ষণিকের মধ্যে আরো হেলে পড়ল সূর্য, নিমিষেই একেবারে সাগরের বুক ছুঁই ছুঁই লাল সূর্য। সূর্যের লাল আভা ছড়িয়ে গেল সাগর জলে। ততক্ষণে লাল সূর্য সাগরে নিজেকে সঁপে দিল পুরোপুরি। গোধূলি লগ্ন শেষে সূর্য ডোবার পরও আকাশে লাল আভা দৃশ্যমান, যা দেখে টানা ছুটিতে ভ্রমণে আসা পর্যটকরা অবাক হচ্ছেন। অপার সৌন্দর্যের লীলাভূমি সাগর সৈকত কুয়াকাটা প্রায় 18 কিলোমিটার দীর্ঘ। কুয়াকাটা সমুদ্র সৈকতে সূর্যোদয় ও সূর্যাস্তের মনোরম দৃশ্য অবলোকন করা যায়। সাফায়াত রুয়াতকে নিয়ে দাঁড়িয়ে আছে এই সৈকতে। রুয়াত মুগ্ধ চোখে এই দৃশ্যটুকু দেখে বলল, পরন্ত বিকেলে সূর্যাস্ত দেখে মনটা ভরে গেল। সূর্য ডুবার সঙ্গে সঙ্গে মনে হয় সব গ্লানি ও ক্লান্তি যেন সূর্যের সঙ্গে ডুবে যাচ্ছে। সাফায়াত দৃষ্টি নিবন্ধ করল রুয়াতের দিকে। দুচোখ জুড়ে তার মুগ্ধতা খেলা করছে। একাকী ঘুরতে আসলে মেয়েটাকে এই মুহূর্তে এক হাতে জড়িয়ে ধরে সূর্যাস্তটা দেখতে পারত। কিন্তু টিচার হওয়ায় এক সম্মানবোধ তাকে এই কাজটা করতে দিচ্ছে না। সাফায়াত পেছনে ফিরে ভার্সিটির স্টুডেন্টদের এক এক করে আসতে দেখে রুয়াতের থেকে কিছুটা দূরে সরে গেল। রুয়াত সেটা দেখে পেছনে তাকিয়ে বুঝল কেন সরে গেল। তপ্ত শ্বাস ফেলল রুয়াত। সুইটি এসে রুয়াতের পাশে দাঁড়ায়। একা একা দাঁড়িয়ে কেন? আমার সাথে আসলে কি হতো? রুয়াত চোখ বন্ধ করে বলল, অনেক কিছু মিস হয়ে যেত, যা আমি চাইনি। কি? কিছু না। রুয়াত পাশে তাকালো। সমুদ্র সৈকতের পাশেই 1.5 শতাধিক একর জমিতে অবস্থিত নারিকেল বাগান, যা নারিকেল কুঞ্জ নামেই পরিচিত। চলো নারিকেল বাগানে যাওয়া যাক। রুয়াত আর সুইটি নারিকেল কুঞ্জে চলে গেল। সন্ধ্যা নেমে এসেছে। সৈকতের পাড়ে থাকা ছোট বড় স্টলে কৃত্রিম আলো ঝালানো হয়েছে। পরিবেশটা এখন রোমাঞ্চকর হয়ে উঠেছে। নারিকেল কুঞ্জে বসে রইল সুইটি রুয়াত। এখান থেকে সমুদ্র সৈকতের পাড়টা দেখা যাচ্ছে। কেউ বসে আছে, কেউ ছবি তুলছে, কেউ প্রিয় মানুষের হাত ধরে হেঁটে চলছে। আজ রুয়াত আর সাফায়াত একা থাকলে রুয়াত রাতের অর্ধেক প্রহরটা এই তীরেই কাটিয়ে দিত। বিষয়টা মারাত্মক হতো। হঠাৎ সামনে দুটো অবয়বকে এসে দাঁড়াতে দেখে রুয়াত মাথা তুলে তাকায়। নেহাল আর রোহান এসেছে। ইতিমধ্যে রুয়াত জেনে গেছে নেহাল আর সুইটির সম্পর্কের কথা। তাদের দেখে রুয়াত উঠে চলে যেতে চাইলে নেহাল বলে উঠে, রুয়াত যেও না, কথা দরকারি কথা আছে তোমার সাথে। রুয়াত দাঁড়ালো। জি বলুন, কি কথা? রোহান জিহ্বা দিয়ে শুষ্ক ঠোঁট ভিজিয়ে নিল। সাইডে আসতে পারবে? কেন? যা বলার এখানেই বলেন। ওকে, মনোযোগ দিয়ে শুনবে আমি যা বলবো এখন। রোহান হাঁটু গেড়ে বসল। পকেট থেকে রিং বের করল। রিংটা কুয়াকাটা আসর আগেই কিনেছিল, রুয়াতকে প্রপোজ করবে বলে। আমি কোনো লুতুর পুতুর প্রেমের প্রস্তাব দিচ্ছি না রুয়াত। ডিরেক্ট বলবো, উইল ইউ ম্যারি মি রুয়াত। পিলে চমকে উঠল রুয়াত। নাইমুর এসেছিল এদিকটা ঘুরে দেখতে। রুয়াতদের পেছনেই ছিল নাইমুর। রোহানের মুখে এমন প্রস্তাব শুনে হতবিহ্বল নাইমুর। নাইমুর পেছনে থেকে সরে এক সাইডে গেল রুয়াতের উত্তরটা শোনার জন্য। রুয়াতকে চুপ থাকতে দেখে রোহান ফের বলে উঠে, অ্যান্সার দাও রুয়াত। রুয়াত হাত বাড়ল। রোহানের মুখে হাসি ফুটল। রুয়াত বা হাতে তাকে আংটিটা দেখিয়ে বলল, কিছু দেখতে পাচ্ছেন হাতে? রোহান তাকালো হাতের দিকে। অনামিকা আঙুলে জ্বলজ্বল করছে পাথরের আংটি। এটা কিসের আংটি জানেন? আমি ম্যারিড। আমার স্বামী আছে। রোহান বসা থেকে উঠে দাঁড়ালো। মজা করছো তাই না? আপনি আমার বেয়াই লাগেন যে মজা করব। সিরিয়াসলি বলছি, অ্যাম ম্যারিড। আমি চাই না দ্বিতীয়বার আপনি আবার আমায় এসব বলেন। ভদ্রভাবে বুঝিয়ে গেলাম। আসছি। রোহান সুইটির দিকে তাকালো। ও সত্যি ম্যারিড? তা তো জানি না। মিথ্যা বলল নাকি? শিওর নই। আংটি তো আজকাল সবাই পরে। বিয়ে হলে তো নাকে নাকফুল হাতে চুড়ি থাকার কথা। সেটাও তো কথা। আচ্ছা, ও কি আমাকে যাচাই করে দেখতে চাচ্ছে যে আমি ওকে কতটা ভালোবাসি? হয়তো পরীক্ষা করছে ওর বিয়ের কথা শুনে আমার রিয়াকশন কি হয়। নেহাল এতক্ষণ চুপ থেকে এবার বলল, আই থিংক রুয়াত মিথ্যা বলছে না রোহান। বললাম না সেদিন আমি এক ছেলের সাথে রুয়াতকে দেখেছি। হয়তো ছেলেটাই ওর স্বামী বা সামথিং। রোহান ঠোঁট কামড়ে ধরল। কোনটা সত্যি কোনটা মিথ্যা বুঝতে পারছে না রোহান। তাই রিসর্টে চলে গেল। সাফায়াত রুয়াতকে বিরক্তি নিয়ে হেঁটে আসতে দেখে বলল, হোয়াট হ্যাপেন্ড রুয়াত? নাথিং। চলুন ফিরে যাওয়া যাক।
সাফায়াত রুয়াতকে নিয়ে চলে গেল। রিসর্টে নিজের রুমের বেকনিতে চুল খামছে দাঁড়িয়ে আছে রোহান। রিসর্টে ফিরেই বেলকনিতে বসে ফেসবুক স্ক্রল করতে গিয়ে রুয়াতের আইডি আসে। আজ অনেকদিন পর ফেসবুকে ঢুকেছিল। পরপর দুটো পিক দেখে মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দেয়। সেলফির পিকটা নেহালের দিকে তাক করে বলে, এই ছেলেকেই দেখেছিলি রুয়াতের সাথে। নেহাল তাকালো ছবির দিকে। হ্যাঁ, এই ছেলেটাই নিতে এসেছিল রুয়াতকে। তার মানে এই ছেলেটাই রুয়াতের স্বামী। তাই তো মনে হচ্ছে। বিয়েটা কবে হলো তাহলে? জানি না। আই থিংক ভুল হচ্ছে আমাদের। ও হয়তো আনম্যারিড। হবালের প্যাচাল পারো তুমি। রুয়াত আনম্যারিড হইলে মেরিড বলবো কেন তোরে? আমাকে পরীক্ষা করতে। স্বপ্নেই দেখো এই বালছাল। রুয়াতের তো খেয়ে দিয়ে কাজ নেই, তোরে পরীক্ষা করবে। মেনে নেও ম্যারিড। রোহানের কেমন অস্থির লাগছে। এমন শীতল বাতাসেও শরীর বেয়ে ঘাম ছুটছে। আমার বিশ্বাস হচ্ছে না নেহাল। মুড়ি খাও বসে বসে তাহলে। আমি চললাম, টাটা। এক নতুন সূর্যোদয়। চারিপাশ সূর্যের মৃদু রশ্মিতে ঝলমল করছে পুরো শহরটা। বেলকনি থেকে মুগ্ধ হয়ে দেখছে এই শহরকে রুয়াত। কুয়াকাটা শহর আস্ত এক ইমোশনে ভরপুর। গরম ধোয়া ওঠা কফির মগে চুমুক দিয়ে বেলকনির ইজি চেয়ারে বসল রুয়াত। সুইটি এখনো ঘুমে বিভোর। রুয়াত কফি মগটা সাইডে রেখে ফোনের ডাটা অন করতেই ভেসে আসলো স্ক্রিনে সাফায়াতের মেসেজ, যেটা সেন্ড করা হয়েছে 5টা 45 মিনিটে। আর এখন বাজে 6টা 30। রুয়াতকে বাহিরে বের হবার জন্য মেসেজ দিয়েছিল। রুয়াত সাফায়াতকে লাইনে দেখে মেসেজ পাঠালো, আসবো বাহিরে। সাফায়াত বাগানে থাকা টেবিলে নাইমুরের সাথে বসেছিল। রুয়াতের মেসেজ দেখে তপ্ত শ্বাস ফেলে লিখে পাঠালো, এখন আর এসে কি করবা? সূর্য তো উদয় হয়েই গেছে। মেসেজটা দেখে রুয়াত অপরাধীর ন্যায় লিখল, আসলে আমি তো লাইনে ছিলাম না। আপনি যখন দেখলেন মেসেজ সিন হয়নি তো ফোন দিতেন। সাফায়াত কিছু লিখল না। সিন করে রেখে দিল। নাইমুর চায়ের কাপটা সামনের টেবিলে রেখে বলল, কি হয়েছে, মুখ এমন গোমরা কেন তোর? সাফায়াত এদিক ওদিক তাকিয়ে বলল, নাথিং। নাইমুর কিছুক্ষণ চুপ থেকে বলল, সাফু শোন, বল। আমার মনে হয় তোর আর রুয়াতের বিয়ের ব্যাপারটা পাবলিশ করা উচিত। হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে। হুমুম। এখন চল রুমে ফেরা যাক। সাফায়াত, নাইমুর রুমে চলে গেল। রোহান নিজের রুমে পায়চারি করছে। নেহাল নাক ডেকে ঘুমাচ্ছে। নেহালের এই ঘুম রোহানের কাছে অসহ্য লাগছে। ফ্রেন্ড কোথায় তার অস্থিরতা কমাবে তা না করে শান্তির ঘুম দিচ্ছে। রোহানের ইচ্ছে করল এক মগ পানি এনে নেহালের মুখে ছুঁড়ে দিতে। কিন্তু ইচ্ছেটা দমিয়ে নিল। ব্রেকফাস্ট করেই তাদের আজ যাওয়ার কথা চরগঙ্গামতির লেক। জায়গাটা অসম্ভব সুন্দর। রোহান মনে মনে ভেবে নিল, রুয়াত যেহেতু বিয়ে করছে, বিয়ের পিক নিশ্চয়ই থাকবে। বিয়ের পিক দেখলে তবেই সে বিশ্বাস করবে। রুম থেকে বের হতে হতে বারবার আল্লাহকে স্মরণ করল যাতে রুয়াতের বিয়ের বিষয়টা মিথ্যা হয়। সবাই সকালের নাস্তাটা সেরে চরগঙ্গামতির লেকে চলে আসে। রুয়াত আজ পার্পেল কালারের থ্রি পিস পরেছে। চুলগুলো হেয়ার ব্যান্ড দিয়ে উঁচু করে বেঁধে রেখেছে। সাফায়াত আর নাইমুর অন্যান্য টিচারদের সাথে হাঁটছে। রোহান আর নেহাল রুয়াতদের পেছনে পেছনে। রোহান একটু এগিয়ে এসে পকেট থেকে ফোনটা বের করতে করতে রুয়াতকে ডেকে উঠে। রুয়াত পেছনে ফিরে রোহানকে দেখে বিরক্তিকর চাহনি নিয়ে বলে, কি ভাই? ভাই ডাকটা শুনে রোহানের মুখটা ছোট হয়ে যায়। রুয়াত সাদমান আর সাফায়াতের সেই কফি মগ নিয়ে তোলা পিকটা রোহান বের করে বলে, এটা তোমার হাজবেন্ড? রুয়াত কফির মগ মুখে নেওয়া সাফায়াতের ছবির দিকে তাকিয়ে বলে, হ্যাঁ, আমার স্বামী। তোমাদের বিয়ের পিকটা দেখাও। ট্রাস্ট মি, আমি আর বিরক্ত করব না। শিওর? হ্যাঁ শিওর। রুয়াত সাইড ব্যাগটা খুলে ফোন নেওয়ার জন্য হাত দিতেই কোনো ফোন পেল না। ভালো করে সাইড ব্যাগটা খুঁজেও ফোনের দেখা মিলল না। রোহান না দেখানোতে বলল, কি হলো দেখাও। আসলে ফোনটা মেবি রিসর্টে ফেলে এসেছি। রিসর্টে গিয়ে দেখাবো নি আপনাকে। এখন আসতে পারেন। রোহান মুচকি হেসে চলে গেল। নেহাল রোহানকে হাসতে দেখে বলল, ব্যাটা হাসিস কেন? দেখলি রুয়াত পিক দেখাতে পারল না। ও আনম্যারিড সেজন্য। রিসর্টে ফিরে যখন পিকটা দেখাইব তখন হুমারাটা ভালো মতো খাইও, সেটার জন্য অগ্রিম শুভেচ্ছা রইল। এখন আমারে আমার মতো একলা ঘুরতে দে। নেহাল রুয়াতদের কাছে এসে রুয়াতকে বলে, রুয়াত তুমি কিছু মনে না করলে সুইটিকে নিয়ে যাই।
রুয়াত স্মিত হেসে বলে, নিশ্চয়ই। নেহাল সুইটিকে নিয়ে চলে যায়। সাফায়াত দূর থেকে রুয়াতকে দেখে চলছিল। রোহানকে বারবার রুয়াতের আশেপাশে ঘুর ঘুর করতে দেখে ভ্রুজোড়া বারবার কুঁচকে আসছে। সাফায়াত রুয়াতের নম্বরে কল লাগালো। ফোনটা বেজে চলছে অথচ রিসিভ হচ্ছে না। মেজাজটা খারাপ হয়ে গেল সাফায়াতের। লেকটা ঘুরে দেখতে দেখে দুপুর হয়ে গেল। পাশেই রেস্টুরেন্ট থেকে সকলে দুপুরের খাবার খেয়ে রওনা হলো শ্রী শ্রী অনুকূল ঠাকুরের আশ্রম ও মিশ্রিপাড়া বিশাল বৌদ্ধ বিহারের দিকে। এটা ঘুরে আবার সমুদ্র সৈকতে গিয়ে তারা সূর্যাস্ত দেখবে। রোহানকে এবার ও রুয়াতের পেছনে পেছনে যেতে দেখে বৌদ্ধ বিহারে এসেই সাফায়াত রুয়াতের হাত চেপে ধরল। এতক্ষণ দূর থেকে দেখে এসেছে, এত ফোন দিচ্ছে তবুও ধরছে না, কথা বলার মতো স্কুপও পাচ্ছে না, তাই এবার সরাসরি হাত চেপে ধরল। আশেপাশে দুয়েকজন স্টুডেন্ট বিষয়টা দেখল। রুয়াত আকস্মিক সাফায়াতকে নিজের কাছে দেখে হকচকিয়ে যায়। সাফায়াত হাত ধরে হাঁটতে হাঁটতে বলে, ফোনটা কোথায় তোমার? কখন থেকে ফোন দিচ্ছি রিসিভ করছো না কেন? ফোনটা মনে হয় রিসর্টে রেখে এসেছি ভুলে। সাফায়াত দাঁতে দাঁত চেপে বলল, নিজেকে ভুলে রেখে আসতে পারো না? রেগে আছেন মনে হয়। পেছনের ওই ছেলেটা এত ঘুরঘুর করছে কেন তোমার পাশে? মধু নাকি তুমি যে মাছির মতো ঘুরছে? রুয়াত পেছনে ফিরে দেখল রোহান দাঁড়িয়ে আছে। রোহানের মাথায় ঢুকল না বিষয়টা। এই টিচার রুয়াতের হাত ধরে হাঁটছে কেন? মেয়েটা যে বলল ও বিবাহিত, তাহলে পরপুরুষকে হাত ধরতে দেয় কি করে? আর বইলেন না এই ছেলেটার কথা, আমি যে ম্যারিড বিশ্বাস করছে না। কেন? জানি না। আমাকে নাকি বিয়ে করতে চায়। সাফায়াত হাঁটা থামিয়ে দিল। ঠোঁট চেপে ধরে বলল, ও কেন তোমাকে বিয়ে করতে চাইবে? সেটা আমি কিভাবে বলবো? দূরে দূরে থাকবে ওর থেকেও। আমি তো দূরেই থাকি। ওই ছেলেটাই তো আসে। আমাকে কি বিবাহিত মনে হয় না? সাফায়াত রুয়াতের পা থেকে মাথা অবধি দেখে নিল। তুমি বিবাহিত? হাতে চুড়ি কোথায়? মা দেয়নি চুড়ি? হ্যাঁ দিয়েছে। ওটা তো বাসায় আলমারিতে। বাসায় ফিরে হাতে চাই চুড়িগুলো। ওকে। বৌদ্ধ বিহারটা ঘুরে সূর্যাস্তের আগেই সমুদ্র সৈকতে এসে ফিরল সবাই। সূর্যের লাল আভা ছড়িয়ে গেল সাগর জলে। ততক্ষণে লাল সূর্য সাগরের নিজেকে সঁপে দিয়েছে অর্ধেক। একটু একটু করে সাগরের বুকে হেলে পড়ে সূর্য। সাগরের বুকে যতই হেলে পড়ছে সূর্য, ততই আবির্রঙা হয়ে উঠে আকাশ, চারপাশ। সাফায়াত রুয়াতের হাত যে ধরেছে আর ছাড়েনি। কে কি ভাবলো আর বলল সে কেয়ার করবে না। এমন দূরে দূরে থাকলে তার বউকে আবার এসে বিরক্ত করবে অন্য কেউ। তা মোটেও সাফায়াত চাইছে না। রোহান ডাবের পানি খেতে খেতে দুজনকে দেখছে। পাশেই নেহালের বাবা সাইফুল ইসলাম। স্যার, আজকাল কি টিচার রাটুরে আসলে তাদের স্টুডেন্টদের এভাবে হাত ধরে ধরে ঘুরায়? সাইফুল ইসলাম জুস খেতে খেতে বলে। মানে? সামনে তাকিয়ে দেখেন সাফায়াত স্যার কিভাবে তার এক স্টুডেন্টের হাত ধরে ধরে ঘুরছে। বিষয়টা কোন দিকে যাচ্ছে ভেবে দেখেছেন? সাইফুল ইসলাম তাকালো। সাফায়াতে থেকে এমন কিছু দেখবে তা সে কল্পনাও করতে পারেনি। ভার্সিটির রেপুটেশন কি নষ্ট করবে নাকি? সাইফুল ইসলাম এগিয়ে গেল। সাফায়াতের সামনে দাঁড়িয়ে বলল, সাফায়াত একটু সাইডে আসো তো। সাফায়াত রুয়াতের দিকে তাকিয়ে হাতটা ছেড়ে দিয়ে সাইডে গেল। সাইফুল ইসলাম অতি বিরক্তির সহিত বলল, হোয়াটস রং উইথ ইউ সাফায়াত? তুমি এই খোলামেলা জায়গায় ছাত্রীর হাত ধরে ঘুরছো। তুমি তার টিচার ভুলে গেছো। সাফায়াত শক্ত মুখ করে বলল, আমি কোনো অন্যায় করিনি স্যার। অন্যায় করনি মানে কি বলতে চাইছো? তুমি জানো না টিচার স্টুডেন্টের মধ্যে আকাশ পাতাল তফাত। রুয়াত আমার স্ত্রী। সেখানে তার হাত ধরে ঘোরাটা নিশ্চয়ই অবাস্তব নয়। সাইফুল ইসলাম অবাক হয়ে বলেন, রুয়াত তোমার স্ত্রী? হ্যাঁ। আই থিংক আপনার সমস্যা হবার কথা নয় এখন। ওহ, আগে জানাওনি কেন? সবাই কি সব ভাবছে তোমাদের দেখে? জানানোর মতো পরিস্থিতি তো হয়নি, তাই জানানো হয়নি। বিয়ে যেহেতু করেছো, জানানো তো উচিত। জানিয়ে দিব। সাইফুল ইসলাম চলে গেল। সাফায়াত রুয়াতের কাছে আসলো। স্যার কি বলল? তোমার আর আমার বিয়ের বিষয়টা জানানো উচিত রুয়াত। এখানে লুকোচুরির কিছু নেই। আচ্ছা। রাত 8টার দিকে সবাই রিসর্টে ফিরে।
ফ্রেশ হয়ে সকলে বাগানে গোল হয়ে বসে, মধ্যখানে মশাল ঝালানো হয়েছে। সাইফুল ইসলামের কাছে ইতিমধ্যে কয়েকজন স্টুডেন্ট এসে রুয়াত আর সাফায়াতের ব্যাপারটা নিয়ে কথা বলে গিয়েছে, তাই বিষয়টা সাফায়াত খুলে বলবে জল বেশি ঘোলাটে না হওয়ার আগেই। তাই সাফায়াত বলল, আপনারা হয়তো রুয়াতের সাথে আমাকে দেখে নেগেটিভ কিছু ইতিমধ্যেই ধারণা করে ফেলেছেন। সেজন্য বলছি অ্যাম ম্যারিড। সবাই একে অপরের মুখের দিকে তাকাতাকি করল। রোহান বলে উঠল, আপনি যেহেতু ম্যারিড তো স্টুডেন্টের হাত ধরে ঘোরাঘুরি করেন কিভাবে? সাফায়াত মুচকি হেসে বলল, পুরো কথাটা শেষ করতে দাও। আমি ম্যারিড বলেছি। আমার ওয়াইফকে সেটা শুনবে না। সেটা শুনে কি করব আপনার ওয়াইফকে? আপনি রুয়াতের হাত ধরে ঘোরাঘুরি করবেন না ব্যাস। নিজের ওয়াইফের হাত তার স্বামী ধরে ঘুরবে না তো কি অন্য পুরুষকে ধরে ঘুরার জন্য ছেড়ে দিবে? রোহান বিরক্ত হয়ে বলল, আপনার ওয়াইফের হাত ধরে কেউ ঘুরতে চেয়েছে? না, ডিরেক্ট বিয়ের প্রস্তাব দিয়েছে। সে যাই হোক, কথাটা হচ্ছে আমার ওয়াইফ আর কেউ না রুয়াত। শি ইজ মাই ওয়াইফ। আমরা স্বামী স্ত্রী। আই হোপ আমাদের হাত ধরাধরি নিয়ে কারো মনে কোনো ডাউট নেই যে কেন ঘুরছে। স্বামী স্ত্রী ঘুরতেই পারে। রোহান বসা থেকে উঠে দাঁড়ালো। মেজাজ তার তুঙ্গে। রুয়াত বলেছে তার স্বামী অন্য কেউ, এই লোক হয় কিভাবে? আশ্চর্য, আপনি কেন নিজেকে রুয়াতের স্বামী হিসেবে দাবি করছেন? রুয়াত তো বলল তার স্বামী আরেকজন। রুয়াত রোহানের দিকে তাকালো। সে কখন বলল তার স্বামী আরেকজন? রুয়াত বসা থেকে উঠে বলে, কি পাগলের মতো কথা বলছেন? আমি কখন বললাম আমার স্বামী আরেকজন? রোহান ফোন থেকে সেই পিকটা বের করে বলে, তুমি বলনি এটা তোমার স্বামী? হ্যাঁ, আমার স্বামী। এখানে কোথায় সাফায়াত স্যার? সাফায়াত রোহানের থেকে ফোনটা কেড়ে নিয়ে ছবিটা দেখল। মুচকি হেসে বলল, আহাম্মক একটা। রুয়াতের পাশে কে কফির মগ মুখে নিয়ে বসে আছে। আর সামনে যে সেটা আমার ছোট ভাই। যদিও এখানে আমার ফেস দেখা যাচ্ছে না। ওয়েট, বিয়ের ছবি দেখাই। কথাটা শেষ করে সাফায়াত নিজের ফোন বের করে সাফায়াত আর রুয়াতের বিয়ের পিক দেখিয়ে বলে, বিলিভ হয়েছে এবার? আর কোনো সংশয় আছে এটা নিয়ে? রাজনীতি করো আর সামান্য খোঁজটুকু রাখতে পারোনি যাকে বিয়ে করার ইচ্ছে পোষণ করো সে ম্যারিড নাকি আনম্যারিড? ফার্দার রুয়াতের পেছনে যেন ঘুরঘুর করতে না দেখি। তুমি কোথাকার কোন ভাইস প্রিন্সিপাল এর ভাগ্নে, সব ভুলে যাব। শেষের কথাগুলো সাফায়াত আস্তে আস্তে করে বলল রোহানকে। তারপর রুয়াতের দিকে তাকিয়ে বলল, রুয়াত চলো, রাত অনেক হলো। সাফায়াত রুয়াতের হাত ধরে চলে গেল। বাকি স্টুডেন্ট গুলো আর মাথা ঘামালো না, স্বামী স্ত্রী যেহেতু। হাত ধরে কেন গলা ধরে ঘুরুক তাদের আর কি। স্টুডেন্টরাও চলে গেল। রোহান এখনো একটা ঘোরের মধ্যে। এই টিচারটা রুয়াতের হাজবেন্ড। মানতে কষ্ট হচ্ছে। নেহাল হাই তুলতে তুলতে বলল, খাইছস এখন বাসটা? ভালো লাগছে। বলছিলাম ও ম্যারিড, ভুলে যা। না, নিজেরে তো হিরো ভাবো। তোমারে পরীক্ষা করার লাইগা সবাই খালি মিথ্যা কথা কইব। রোহান আর চোখে তাকিয়ে কোনো কথা না বলেই চলে গেল নিজের রুমে। নিস্তব্ধ রাত, চারিপাশ থেকে ঝিঝি পোকার ডাক ভেসে আসছে। রিসর্টের নিজের রুমে জামাকাপড় লাগেজে ভরছে রুয়াত। সাফায়াতের হুকুম তাকে এক্ষুনি এ রুম ত্যাগ করে তার রুমে শিফট হতে হবে। যার দরুন এই রাত 10টা বাজে তাকে কাপড় গুছাতে হচ্ছে। সুইটি একটু পর পর রুয়াতের দিকে তাকাচ্ছে। কিছু বলতে চায়। রুয়াতের বিষয়টা নজরে আসলো। তাই জামাকাপড় গুছাতে গুছাতেই বলল, মনে কোনো প্রশ্ন ঘুরপাক খেলে তা আটকে না রেখে বলে ফেল। সুইটি ভরকে গেল। আমতা আমতা করে বলল, আসলে রুয়াত, একটা কথা জিজ্ঞেস করতে চাচ্ছি। হু, বলো। স্যারের সঙ্গে তোমার বিয়ে হয়েছে অথচ ভার্সিটিতে তো তোমাদের দেখে মনে হয়নি। আমরা বুঝতে দেইনি। তাই মনে হয়নি। আচ্ছা, সত্যি করে একটা কথা বলো তো। কি? তোমাদের বিয়ের কয়দিন হয়েছে? সপ্তাহখানেক পার হয়েছে। ওহ, তার মানে তোমাদের মধ্যে সব হয়ে গেছে। রুয়াত কাজ থামিয়ে দিল। সুইটির দিকে তাকাতেই সুইটি রুয়াতের চাহনি দেখে বলে, সরি, বেশি ব্যক্তিগত কথা বলে ফেলেছি বোধহয়। আমাদের মধ্যে সব হয়ে গেছে এভরিথিং। এখন আবার বলো না এক্সপেরিয়েন্স গুলো শেয়ার করতে। সুইটি হেসে বলে, এমা, না না, বলতে হবে না। মাইন্ড করছো? না। সিঙ্গেল ফ্রেন্ড গুলো এমন আস্ক করেই থাকে বিবাহিত ফ্রেন্ডদের। ইট সো নর্মাল। তুমি চলে গেলে আমাকে একাই থাকতে হবে এই রুমে। মনটা খারাপ হয়ে যাচ্ছে।
কি আর করার বলো, মহাশয়ের আদেশ মানতেই তো হবে। এখন আসছি, সকালে দেখা হবে। রুয়াত লাগেজটা নিয়ে উঠে দাঁড়ালো। তার মতে নিজেদের ভেতরের খবর বাহিরের মানুষকে না জানানোই শ্রেয়। এই যে তার আর সাফায়াতের মাঝে যে এখনো কিছু হয়নি, এটা বললে নিশ্চয়ই সুইটির প্রশ্ন করার মাত্রাটা আরো বেড়ে যেত। সব কথা শেয়ার করতে হয় না, এই কথাটা খুব মানে রুয়াত, হোক সে যতই কাছের। সাফায়াত বিছানায় পা ঝুলে বসে অপেক্ষায় আছে রুয়াতের। 30 মিনিট হলো এখনো আসছে না মেয়েটা। দরজায় কড়া নাড়ার শব্দ শুনে তড়িঘড়ি করে বিছানা থেকে নেমে দরজার কাছে আসলো। সিটকানিটা খুলে দিতেই রুয়াতকে দেখতে পায়। সাফায়াত দরজা থেকে সরে আসে। রুয়াত ভেতরে ঢুকে সাফায়াত দরজাটা আটকে দেয়। দেওয়াল ঘড়ির দিকে তাকিয়ে বলে, পাক্কা 30 মিনিট অপেক্ষা করিয়েছ। রুয়াত জামাকাপড়গুলো আলমারিতে রাখা সাফায়াতের জামাকাপড় এর পাশে খালি জায়গায় রেখে বলে, গোছগাছ করতে সময় লাগবে না। তাই বলে 30 মিনিট? সামান্য একটা লাগেজই তো, ইচ্ছে করে দেরি করিনি। এত অধৈর্যপানা কেন করছেন? এটা মানাচ্ছে না আপনার সাথে। সাফায়াত এগিয়ে আসলো। পেছনে থেকে রুয়াতের দু বাহু ধরে নিজের দিকে ঘুরিয়ে বলে, আমি যে অধৈর্য নই তার কি প্রমাণ পাওনি এখনো তুমি? বিয়ের সপ্তাহ খানেক পার হয়ে গেছে, অথচ কোনো বিবাহিত পুরুষ এমন ধৈর্য নিয়ে থাকতে পারে তোমার জানা মতে? রুয়াত মুখ বেঁকিয়ে অন্যদিকে মুখ ফিরিয়ে বিড়বিড় করে বলে, কে বলেছে এত ধৈর্য নিয়ে থাকতে? আমি কি বলেছি? নিজের ইচ্ছেতেই তো থাকছে। সাফায়াত রুয়াতকে কিছু বলতে না দেখে বাহু ঝাঁকিয়ে বলে, এখন চুপ কেন? অ্যান্সার মি। কি অ্যান্সার দিব? মনে হলো আমাকে দেখতে না পেয়ে আপনি অধৈর্য হয়ে গিয়েছিলেন সেজন্য বলেছি। তা হননি অধৈর্য। সাফায়াত রুয়াতের বাহু ছেড়ে দিল। রুয়াতের নাকের ডগায় তর্জনী আঙুল দিয়ে ছুঁয়ে দিয়ে বলল, অল্প স্বল্প, বেশি না। ওকে বেশি হতে না করছে কে? কেউ না। তাহলে বেশি করে মিস করুন। সত্যি? হুমুম। আচ্ছা ম্যাডাম, রাত তো অনেক হয়েছে, এবার চলো ঘুমাতে। সকালে তোমাকে একটা জিনিস দেখাতে নিয়ে যাব। কি? সারপ্রাইজ। সকাল সকাল উঠার জন্য আগে তাড়াতাড়ি ঘুম দিতে হবে। আচ্ছা আপনি বিছানায় যান, আমি ওয়াশরুম থেকে আসতেছি। সাফায়াত বিছানায় পা ঝুলিয়ে বসে অপেক্ষা করল রুয়াতের ফেরার। রুয়াত 10 মিনিট পর ওয়াশরুম থেকেও ফিরে সাফায়াতকে বসে থাকতে দেখো বলে, শুয়ে পড়েননি কেন? অপেক্ষা করছিলাম। অপেক্ষা জিনিসটা আজকাল করতে ভালোই লাগে। কেন আগে ভালো লাগতো না? না, অপেক্ষা জিনিসটাকে আমি তেতোর সাথে তুলনা করতাম আগে। আর এখন মিষ্টির সাথে। রুয়াত বিছানায় এসে পা তুলে বসে বলে, হোয়াই? কারণ এই যে অপেক্ষা করাতে আমাদের সম্পর্কটা কেমন তেতো থেকে মিষ্টিতে পরিণত হচ্ছে। তবে সব ক্ষেত্রে অপেক্ষা জিনিসটা খাটবে না। কিছু ক্ষেত্রে আমি প্রচুর ডেসপারেট হয়ে যাব। রুয়াত বুঝল না শেষের কথাটা। তাই বলল, কোন ক্ষেত্রে? সাফায়াত রুয়াতের দিকে এগিয়ে এসে কানের ললিতে ঠোঁট ছুঁয়ে ফিসফিস করে বলে, তুমি এত অবুঝ জানা ছিল না তো রুয়াত। কোন ক্ষেত্রে ছেলেরা ডেসপারেট হয়ে পড়ে? সেদিনই তো তুমি ডেসপারেট হয়ে আকার ইঙ্গিত দিলে। রুয়াত ভাবল। দৃশ্যটা মনে পড়তেই চোখ পাকিয়ে তাকালো সাফায়াতের দিকে। সাফায়াত রুয়াতের গাল টেনে বিছানায় শুয়ে চোখ টিপে বলে, গুড নাইট। সকালে দেখা হচ্ছে। রুয়াত শব্দ করে বিছানায় শয়। সাফায়াত তাকায়, রুয়াত চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস নিচ্ছে। সাফায়াত রুয়াতের গা ঘেঁষে বলে, বলতে না বলতেই ডেসপারেট হয়ে যাচ্ছ। আমার চেয়েও দেখি তুমি বেশি কন্ট্রোললেস রুয়াত। জাস্ট বলাতেই এই অবস্থা, তাহলে ইমাজিন করো যখন প্র্যাকটিক্যালি করব তখন কি হবে। তুমি তো। সাফায়াত পুরো কথাটা শেষ করতে পারল না। তার আগেই রুয়াত কটমট চাহনি নিয়ে তাকিয়ে দাঁত চেপে বলে উঠল, আপনি এমন 18+ কথাবার্তা শুরু করলেন কেন? সাফায়াত মুখের উপর থেকে রুয়াতের হাতটা সরিয়ে বলল, বিকজ আমার বয়সটা 18+ এর উপরে 29। সেই হিসেবে এটা আমার অধিকার বলার। বলতেই পারি। না বলতে পারেন না? তাহলে করতে তো পারি। করব। উফ চুপ করবেন। আচ্ছা করলাম। শোনো পরশু সকালে কিন্তু আমরা এখান থেকে দাদু বাড়ি ফিরব। সাদমানকে বলে দিয়েছি ও চলে আসবে সানজিদাকে নিয়ে সোজা দাদু বাসায়। ওহ তাহলে আপুকেও একটু নিয়ে আসতে বলুন না। গ্রামের দিকটা ঘুরলে একটু ভালো লাগবে। সে বলে দিব। এখন একটা কাজ করতো। কি কাজ?
তোমার মাথাটা আমার এই বুকটার উপর রাখো তো, দেখি কেমন ফিল হয়। ইস কি সুন্দর আবদার সাফায়াতের। রুয়াতের হাসি পেল। নিরামিষ আমিষ হতে চাইছে, বার পেরেও পারছে না। রুয়াত মাথাটা উঁচু করে সাফায়াতের বুকের উপর রাখল। সাফায়াত রুয়াতের চুলের ভাঁজে আলতো করে ঠোঁট ছুঁয়ে দিয়ে বলে, শুনেছি বিয়ের পর স্বামীর বুকে মাথা রেখে ঘুমায় স্ত্রীরা। বার তুমি তো রাখতে পারতে, রাখুনি কেন? কেমন সুন্দর একটা ফিল পাচ্ছি। রুয়াত সাফায়াতের এই ফিলটাকে আরো রোমাঞ্চকর করার জন্য সাফায়াতের শার্টের উপরের দুটো বোতাম খুলে উন্মুক্ত ধবধবে ফর্সা লোমবিহীন বুকে চুমু খেয়ে বলল, আপনার ফিলটাকে আরো বাড়িয়ে দিলাম। আমাকে আবার লুচি মেয়ে ভাববেন না একদম। রুয়াতের চুমু খাওয়ার সাথে সাথে সাফায়াতের পুরো শরীর জুড়ে অদ্ভুত এক শিহরণ বয়ে গেল। বুকের উপর থেকে রুয়াতকে সরিয়ে রুয়াতের দিকে উঠে ঝুঁকল। রুয়াতের ঠোঁটে লেগে আছে হাসি। সাফায়াত রুয়াতের মুখের কাছে নিজের মুখখানা নিয়ে বলে, ফিলটা বাড়িয়ে দিতে গিয়ে যে নিজের বিপদ নিজে ডেকে আনলে। এখন একটা অঘটন ঘটে গেলে এর দায়ভার কে নিবে? তুমি। রুয়াত সাফায়াতের গলা জড়িয়ে ধরল। ফিসফিস করে বলল, সামান্য দায়ভার নিতে জানে রুয়াত? সাফায়াত ঠোঁট কামড়ে কিছু ভেবে বাঁকা হাসল। সময় ব্যয় না করে রুয়াতের গোলাপি ঠোঁট জোড়ায় নিজের ঠোঁট ডুবিয়ে দিল। অদ্ভুত এক ভালো লাগা কাজ করছে রুয়াতের ভেতর। কে না চাইবে বিয়ের পর স্বামীর এই ভালোবাসা? রুয়াতেরও চাই। তাই তো একটু উস্কে দিল সাফায়াতকে। সাফায়াত প্রায় 10 মিনিট রুয়াতের ঠোঁটে ডুবে রইল। রুয়াত সাফায়াতের চুলের ভাঁজে হাত দিয়ে যেই না সঙ্গ দিতে যাবে, আর তখনই সাফায়াত ছেড়ে দিল। রুয়াতের থেকে সরে এসে বা হাতের বুড়ো আঙুল দিয়ে ঠোঁট মুছে বলে, টেস্ট অনুভূতি দুটোই দারুণ ছিল। এদিকে রুয়াতের ইচ্ছে করছে সাফায়াতের মাথার ঘন চুলগুলো টেনে ছিঁড়ে ফেলতে। অনুভূতি জোয়ারে ভাসিয়ে দিয়ে এখন দূরে সরে যাওয়া। রুয়াত শোয়া থেকে উঠল। সাফায়াতের বোঝার আগেই রুয়াত সাফায়াতের বুকে কামড় বসিয়ে দিল। সাফায়াত ব্যথায় চোখ মুখ খিচে ধরল। রুয়াত সাফায়াতকে ছেড়ে তারপর অন্য দিকে ঘুরে শুয়ে বলল, টেস্ট অনুভূতি দুটোকেই তিক্ত করার জন্য এই শাস্তি। অসভ্য পুরুষ। সাফায়াত কামড়ে দেওয়া জায়গায় হাত দিয়ে ডলতে লাগল। সাফায়াত ফোনের টর্চ জ্বালিয়ে দেখে, ব্যথাটা গাঢ়ভাবেই দিয়েছে। দাঁত বিঁধে রক্ত জমাট হয়ে গেছে। রাক্ষসী মেয়ে একটা। এভাবে কেউ কামড়ে দেয়? বেশ করেছি। আরো মাঝ রাস্তায় ছেড়ে চলে যাবেন? সাফায়াত রুয়াতকে নিজের দিকে ঘুরালো। এক ভ্রু উঁচু করে বলে, বাই এনি চান্স তুমি কি চাইছিলে ওসব? রুয়াত ঝটকা মেরে সাফায়াতের থেকে নিজেকে ছাড়িয়ে ঘুরল অন্যদিকে। মনে মনক বলল, অসভ্য পুরুষ বুঝেছে তবুও মুখে জিজ্ঞেস করছে। রুয়াত নিজেকে কন্ট্রোল কর। উনি পুরুষ হয়ে এমন কন্ট্রোলে থাকতে পারলে তোর আরো বেশি থাকার কথা। আর একদম বুঝতে দিবি না এই অসভ্য পুরুষকে। সাফায়াত ফের টেনে কাছে আনল রুয়াতকে। রুয়াত জোর করে সরে আসতে চাইলে সাফায়াত আসতে দিল না। শক্ত করে চেপে ধরে রুয়াতের গলায় মুখ গুজে বলল, রাগটা পুষিয়ে রাখো, পরে কাজে লাগবে। এখন ঘুমাও। ভোর 5টা, রুয়াত এখনো ঘুমে বিভোর। সাফায়াত ফর্মাল ড্রেস আপ পরে রেডি হয়ে আছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমন্ত রুয়াতকে দেখছে। ঘুমন্ত রুয়াতকে অসম্ভব সুন্দর লাগছে। পৃথিবীর সকল মায়া যেন এই তেলতেলে মুখটার উপর এসে পড়েছে। সাফায়াত হাত ঘড়িটায় সময় দেখল। না, এখন রুয়াতকে ডাক না দিলে দেরি হয়ে যাবে। তাই আলতো করে হাতটা রুয়াতের গালে রেখে বলল, এই রুয়াত উঠো, দেরি হয়ে যাচ্ছে তো। রুয়াত নড়েছে আড়মোড়া ভেঙে শোয়া থেকে উঠে বসল। চোখ ডলতে ডলতে বলল, কিসের দেরি হয়ে যাচ্ছে? রাতে যে বললাম কিছু দেখাবো তোমায়। চটপট উঠে রেডি হও মিস করতে না চাইলে। রুয়াত ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসলো। ঘুম এখনো লেগে আছে চোখে। সাফায়াত রুয়াতের হাত ধরে রিসোর্ট থেকে বের হলো। রোহান বেকনিতে দাঁড়িয়েছিল। সারাটা রাত জেগে কাটিয়েছে। ঘুম রাধরা দেয়নি। চোখ দুটো অসম্ভব লাল। হাতে জ্বলন্ত সিগারেট। আর পাশেই নেহাল দাঁড়িয়ে আছে। একটু আগেই ঘুম থেকে উঠে পাশে এসে দাঁড়িয়েছে। রোহানের দৃষ্টি নিচেই ছিল। সাফায়াত যখন রুয়াতের ধরে বের হলো তখনই নজরে এসেছে। সহসা বুকটা দুমড়ে মুচড়ে উঠল। উফ কি অসহ্য সেই ব্যথা। রোহানের ইচ্ছে করল বুকটা কেটে দেখতে। ইচ্ছে করল ব্যথা যুক্ত অংশটুকু কেটে শরীর থেকে আলাদা করতে। অনুভূতিটা ভেতরেই দাফন করার জন্য রোহান জ্বলন্ত সিগারেট মুখে নিয়ে টান দিতেই আকস্মিক নেহালের ফোন থেকে গান বেজে উঠল।
হাতে আমার নেশার বোতল, চক্ষু দুইটা লাল। কার ঠোঁটের আজ পরশ পাইয়া হয় প্রিয়ার সকাল। হাতে আমার নেশার বোতল, চক্ষু দুইটা লাল। কার ঠোঁটের আজ পরশ পাইয়া হয় প্রিয়ার সকাল। ঘরটা আমার ধোঁয়ায় ভরা, বিষাক্ত এক ঘ্রাণ। ধোঁয়ার সাথে হয়নি আরই হয় না অভিমান। আইজ আবেগ দিয়া নেশার নৌকায় পাংখা লাগাইছি। মাতাল হইয়া প্রিয়ার খোঁজে পাড়ি জমাইছি। রোহান কটমট চাহনি নিয়ে তাকালো নেহালের দিকে। বুঝতে বাকি নেই গানটা কার উদ্দেশ্যে। নেহালের মুখ চুড়ে দাঁত কেলানো হাসি। রোহান মুখে থাকা সিগারেটটা ছুঁড়ে ফেলে দিল। তারপর ঘটঘট পায়ে রুমে এসে বলল, হালার পু, গান দা, তোর জায়গা মতো ভরে দিব, আর একবার কাটা গায়ে নুনের ছিটা দিবি তো। এই 2 তালা থিকা লাথি দিয়ে ফেলায় দিব। নেহাল রুমে ঢুকতে ঢুকতে ভয় পাওয়ার মতো মুখ নিয়ে বলে, এমন হুমকি আমাকে দিতে পারলি রহু? আমি না তোর লাদাকালের ফ্রেন্ড। তোর কষ্টটা কমানোর জন্যই তো নেশার নৌকার গানটা ছাড়লাম। তুই আমার হে কমায় দিছস। রুম থিকা বের হ, নইলে তরে যে কি করমু নিজেও জানি না। নেহাল মুখ বেঁকিয়ে রুম থেকে বের হতে হতে বলে, হালা ছ্যাঁকাখোর খা, বেশি বেশি ছ্যাঁকা। আমার কথা না শুনলে এমনই তো হবে। ফ্রেন্ডের থিকা ভালোবাসা রে বড় কইরা দেখছো তাই না? এখন খাও উম্মা উম্মা চুম্মার বাস। ভোরের স্নিগ্ধ আবহাওয়া বরাবরই রুয়াতের ভীষণ পছন্দের। আর সেটা যদি হয় সমুদ্র সৈকতের তীরে, তাহলে তো কথাই নেই। সাফায়াত রুয়াতকে নিয়ে এসেছে সমুদ্র সৈকতে সূর্যোদয় দেখার জন্য। তবে এখনো সূর্য ওঠেনি। সূর্যোদয়টা ভালোমতো দেখার জন্য সাফায়াত রুয়াতকে নিয়ে ঝাউবনে গেল। এখান থেকেই সূর্যাস্ত ভালো দেখা যায়। মিনিট কয়েকের ভেতর সমুদ্রের পেট চিরে সূর্য উঠতেছে। মুহূর্তটায় রুয়াত জাস্ট হা হয়ে গিয়েছে। এই প্রথম সে দেখছে সূর্যোদয়। সাফায়াতের হাত চেপে ধরে ঝাঁকিয়ে খুশি হয়ে বলল, থ্যাঙ্কু, এতগুলো থ্যাঙ্কু আমাকে এটা দেখার সুযোগ করে দিয়ে। কি সুন্দর এই মুহূর্ত। আমাকে রাতেও নিয়ে আসবেন। আমি এই শেষ রাতটা সৈকতের তীরে বসে একাকী থাকতে চাই, আপনার সাথে নিয়ে আসবেন। সাফায়াত হাসল। রুয়াতের হাতের পিঠে চুমু খেয়ে বলল, অবশ্যই নিয়ে আসব তোমায়। তোমার সকল ইচ্ছে পূরণ করব আমি আমার সাধ্যমতো। চলবে। গল্প, গোধূলির শেষ বিকেলে তুমি আমি। লেখনীতে রাইহা জুবায়ের রিপ্তি। দ্বিতীয় পর্ব।